এটা আমি কালকে ডিসকভার করছি যে আমার কম্পিউটার এক্সরে ডাউনলোড করা ছিল, এই বছর আমি ডাউনলোড করছিলাম স্টাডি করার জন্য, বাট আপনাদের মোস্ট প্রবলেম সবকিছু আমি দেখাইছি। ওকে, এই যে বলছেন ভাই ক্লাস রেকর্ড ইট ডাজেন্ট ম্যাটার, কারণ আমি যা করাইছি এখন এটা প্র্যাকটিস করানোর দরকার। শুধু করাই গেলেই হবে না রে ভাই, আমি করাই গেলাম আপনারা করলেন, এটা কোনো সেন্স ক্রিয়েট করবে না, মেক্স নো সেন্স। ইট উইল বি বেটার যখন আমরা ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবো, কারণ একবার এই 50 দিনের প্রজেক্ট শেষ হয়ে গেলে অনেস্টলি সেইং ভাই, আমরা আপনারা আমাদের পান কিনে, এটা হলো কথা। তখন এই যে কালকে রাত্রে আমাকে অনেকে মেসেজ করছে ভাই এই সমস্যা ওই সমস্যা, আমি কিন্তু অনেস্ট রিপ্লাই করতেই পারতেছিলাম না, এত ব্যস্ত, সম্ভব হয় না। তো এইটাই বলছি যে আপনারা যতটা সম্ভব, আমরা যে সাপোর্ট পোস্ট করে নিচ্ছি যে হ্যাঁ আপনাদের কি প্রবলেম হচ্ছে আমি সলভ করতেছি, দিস ইজ দ্য বেটার সলিউশন। আপনার এবার প্রবলেম হলে কে সলভ করবে বলেন? এর জন্য যারা পারতেছেন খুব টাইমলি হোমওয়ার্কটা করবেন। আর একটা কথা, যাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে সমস্যা হচ্ছে, ওয়ার্ডপ্রেসে ভাই ডাউনলোড আপলোড ঝামেলা হচ্ছে, তাদের জন্য আমি একটা ইজি টিউটোরিয়াল বানিয়ে রেখেছি কালকে, ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওইটা একটু দেখে নিয়ে, চ্যানেল ওপেন করা আছে, পাবলিক করা আছে। আচ্ছা ভাইয়া, একটা জিনিস, স্ট্যাম্প মেইলে যদি ওই যে রিকোয়েস্ট ব্লক করে, স্ট্যাম্প মেইলে রিকোয়েস্ট ব্লক করে দিলে তখন কি করব? কতক্ষণ পরে আবার ট্রাই করতে হবে? টেম্প মেইলে রিকোয়েস্ট ব্লক করছে, আরেকটা টেম্প মেইলে ঢোকেন। টেম্প মেইল তো একটা ওয়েবসাইট না, হাজারো ওয়েবসাইট আছে, গুগলে চেক করেন 1 থেকে 10-এর মধ্যে আরো অনেক ওয়েবসাইট আছে, বের হয়ে যাবে। এখন আমি যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি দেখেন, আজকে অনেকে হোমওয়ার্ক দেওয়ার পেস্টিসাইড ফর্মুলেশন বের করছে, কে জানে বের করলো, আমার সঠিক মনে নাই। আমরা যখন রিমুভ করছি সে কিন্তু বুঝে গেছে যে আসলে আমার পেস্টিসাইড আমাদের টার্গেট প্রোডাক্ট না, আমরা চাচ্ছি না। এখন নেক্সট টাইম কিন্তু সেই ভুলগুলো করবে না। আপনি যদি ক্লায়েন্টকে এইদিকে ফরওয়ার্ড করতেন পেস্টিসাইড দিয়ে, ক্লায়েন্ট তো নেগেটিভ রিভিউ তো দিত সাথে আরো 12,000 দিত, তত দিত, রিপোর্টও করতে ফাইবারে আপনার নামে যে আপনি কিছুই পারেন। ওকে, ওনার কি ছিল ভাই, মূলত ওনারে কি কিওয়ার্ডটা দিছিলেন? পেস্টিসাইড বাই করলো না? হ্যাঁ, এটা কিওয়ার্ডটা কি ছিল? মূল কিওয়ার্ডটা যেটা নিয়ে কাজ করতে কেমিক্যাল ফর্মুলা ছিল, কেমিক্যাল ফর্মুলেশন। আর উনি বের করেন, এটা বের হয়ে গেছে। মিজান ভাই বলেন। ওখানে তার কোনো কিওয়ার্ডস ছিল না, কি করব? আচ্ছা মিজান, একটু মিজানের বলতে দেন, দাঁড়ান, বলেন মিজান ভাই। ভাই আপনি একটু স্ক্রিনটা আমি শেয়ার করলাম, একটু দেখেন। আমি আরো দুইটা সাইট থেকেও দিছি, মানে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন ব্লক দেখাচ্ছে। ও এই সমস্যা, এটা হলো মিজান ভাই আপনি ইউজ করেন, এটা টেম্পোরারি মেইলের সমস্যা না, এসএমএস-এর সমস্যা। আপনি ক্লিয়ার ক্যাশ, হ্যাঁ মানে অন্য একটা ব্রাউজার নিয়ে নেন, মানে অন্য একটা গুগল ক্রোম নিয়ে নেন। আচ্ছা, আমি তাহলে এটা কাজ করি, আমি এটা নিই, মজিলা আছে, মজিলাতে ঢুকি। ভাই ইনকগনিটো মোডে যান। ইনকগনিটো সাপোর্ট করে না, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ ভাই ওটা দিয়ে আমি কাজ করতে পারছি গতকালকে, আপনি ওটা ট্রাই করতে পারেন মিজান ভাই। ইনকগনিটোতে আমি করলাম ভাই, ইনকগনিটো ট্যাব মনে হয় খোলাও আছে, দাঁড়ান। ইনকগনিটো না নেওয়ার কারণটা হলো আপনার ক্যাশটা ক্লিয়ার করা নাই। না, ইনকগনিটো আমি করছি কিন্তু হয়নি। ওরে মিজান ভাই, ফটোশপ ওপেন করে নিয়েছেন ব্যাকগ্রাউন্ডে, ভালো ঝামেলায় পড়বেন। হ্যাঁ, ফটোশপ ওপেন করে নিলে কম্পিউটার টানতে পারে, র্যাম কি বেশি আপনার? হ্যাঁ আমার মনে হয় 8 না 16 জানি লাগানো। তাইলে ফটোশপ কেন, তাইলে প্রিমিয়ার প্রো চালাইলেও সমস্যা নেই। আমার
টুকটাক প্রসেসিং করতে হয় তো আমি আসলে একটু বাড়ায় নিচ্ছি ভাই হচ্ছে। আমারটা জান দিয়ে দিব ভাই ফটোশপ ওপেন করলে। আরে আমার ফটোশপ লাগবে না, আমি 2-3টা গুগল ক্রোম আর একটা এসিও টুল ওপেন করলে অবস্থা খারাপ হয়ে যায়। 4 GB র্যাম। ওকে, আমার ফটোশপ, লাইট রুম, ইলাস্ট্রেটর তিনটে একসাথে চলে। আর মিজান ভাই তো থাক, লাগে এটা পোলাপান প্রফেশনের কষ্ট জন্য পেবে আর এই বলিয়েন কারণে। না। এই যে সেম তো হইতেছে মনে হয় সেটা। হ্যাঁ ওপেন হয়ে যাবে না হয় না। না না, না, এই যে আবার আপনি কি ওয়াইফাই দিয়ে কানেক্ট করা মিজান অন্য ভাই? ব্রাউজারে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই দিয়েই চলে আমার পিছে। ওকে, আপনার ওয়াইফাইটাকে ব্যান করছে সে। এই ক্ষেত্রে একটা সলিউশনই আছে, আপনি এটা মজিলা ফায়ারফক্স কাটেন। হ্যাঁ হ্যাঁ মজিলা ফায়ারফক্স কাটেন। হ্যাঁ, ওকে, কাটলাম। গুগল ক্রোমে যে নতুন একটা গুগল ক্রোম নেন, পার্সন এড করা তো গেস্ট নেন, গেস্ট। না না, এরকম না, নতুন গেস্ট, ইনকগনিটো মুড না। আপনার এই নামের উপরে ক্লিক করেন, গুগলের উপরে একটা দেখে একটা নামের মতো আছে নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করে অ্যাড এ গেস্ট। হ্যাঁ ওকে, ব্রাউজিং এজ এ গেস্ট। এখন এইখানে এই এই ব্রাউজার থেকে টেম্পল নেন, অন্য ব্রাউজার থেকে নিয়েন না। আচ্ছা ওকে। ভাই শুনতেছি। আজকে সাগর ভাই আর রকিবুল তো এতবার ঢুকতেছে কেন ভাই, বুঝলাম না। একটু পর পর। পাস তো যাচ্ছে আমার ভাই। আজকে আমি সকালে মিটিং অ্যাটেন্ড করতে পারি না, আমাকে ভাই 8টা 26-এ ফোন দিয়ে বলে আপনার মিটিং 8টা 30-এ। আমি তো ফোনই খুলি তোমার 8টা 45-এর পরে। ঘুমাইলে তো 4টার পরে, তো 3-4 ঘন্টা যদি ঠিক মতো ঘুম না হয়। এখন আমাকে তো আগে রাত্রে অ্যাটলিস্ট ইনফর্ম করেছে, ভাই মিটিং কালকে আছে, আপনি একটু জয়েন করেন। কিছু করবে না, চেক করতেছে কতজন আছে কতজন নাই। আবার ব্লক। আচ্ছা স্যার, স্যার রিকোয়েস্ট। আচ্ছা মিজান ভাই একটা কাজ করেন, এগুলো সব ক্রস করে এই গিয়ে এগুলো সব ক্রস করেন। আচ্ছা স্যার, উনি এই কন্টিনিউ উইথ গুগল দিলে কি হবে না? আমি তো একবার এই প্রবলেমে পড়ছিলাম। এটা দিয়ে আপনার হচ্ছে নতুন। না না, এটা দিয়ে আমি জাস্ট আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবো কন্টিনিউ বললে। হ্যাঁ, আর আমার তো ওটাতে আমার অনেকগুলো নিজের অ্যাকাউন্ট পেজ দরকার রাখবে। হবে। আচ্ছা, একটা আমার একটা সেখানে। কাজ করেন আমি মিজান ভাই। পাঁচটা ব্যবহার করছি। হ্যাঁ হ্যাঁ মিজান ভাই একটা কাজ করেন, আপনি এই আরেকটা এইটা কাইটে দেন, কাইটে আরেকটা গেস্ট নেন, পুরোটা কাটেন। আপনার ওয়াইফাই কে ব্যান করছে শালারা, একদম পুরো বাস মারা দিছে আপনাকে ভালো মতো, এসিন বাস ট্র্যাক করছে। আরেকটা গেস্ট নেন। ভাই কি ইউআই ইউএক্স ডিজাইন করতেছেন? না না না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা ওই যে ওই অ্যাপের আইকন। হ্যাঁ, নিজের জিনিস নিজে মার্কেট করবে এরপর। আমি কি স্ক্রিন কার্ডে দিচ্ছি? আবার দিতে হবে না? হুম।
হুম। তো ছিলাম জানি আরেকটা গেস্ট। আমি আপনাকে একটা জিমেল দিছি, এইটা দিয়ে খোলেন তো। চ্যাট বক্সে। স্যার আমি একটা কথা বলি, পাসওয়ার্ডটা চেঞ্জ আগে করুন, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিক, তাহলেই হবে। এরকম পাসওয়ার্ড চেঞ্জ প্রবলেম করছি আমারও স্যার, হয়েছিল। পাসওয়ার্ডের সাথে তাদের কোনো কানেকশন নেই। পাসওয়ার্ড আমি যে কোনো কিছু দিতে পারি, কানেকশন সমস্যা হবে ওই আইপি অ্যাড্রেস আর ইমেল অ্যাড্রেস এগুলোর সাথে কোনো একটা। আইপিটা ট্রেস করছে, এটা ঝামেলা ভাই, পাকাইছে। আইপিটা ব্যান করে রাখছে, যদি এটা না হয় তাহলে বুঝতে হবে আইপি ব্যান করছে, এটা সলিউশন অন্যভাবে বের করতে হবে। পাসওয়ার্ড আমি যা দিয়ে পাসওয়ার্ড তো তারা দেখতেই পারবে না, পাসওয়ার্ড তারা দেখলে হয়তো বা ফেক টেক ইয়ে করবে, পাসওয়ার্ড কারোরই দেখার কোনো রাইট নেই। ইমেল আমি যেটা দিয়েছি মিজান ভাই, ইমেল আমি এটা দিয়েছি আপনাকে। হ্যাঁ আমি বুঝছি না, তাও এটা আমি সাইডে খুলে রাখছি। হ্যাঁ, তবে পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড পাসওয়ার্ড। দেন। হ্যাঁ, এটা সাজেস্ট পাসওয়ার্ড নিয়ে নেন, রাইট সাইডে ক্লিক করে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড। পাসওয়ার্ড এর দেখা দিবি না। হ্যাঁ দিছে ভাই, আসছে। এই ইমেলটা আমি বানাই দিছি, এরকম কোনো ইমেল ইউজও করতে নাই। হ্যাঁ হ্যাঁ ইমেলটা আমি বানাই দিলাম জাস্ট, এরকম কোন ইমেল ইউজ করতে নাই, টেম্প মেল ব্লক ওকে, করছে। তার মানে হচ্ছে ওই ওরা যে আমি যেরকম ফরম্যাটটা মনে আসছে সেরকম লিখছি। আমার মনে হয় ভাইয়া আমি বুঝতে পারছি না। ওরা এই ফরম্যাটটা দিচ্ছে, এই যে 474 মেইল হয়তো তারা এটার একটা মানে এক্সটেনশন ব্যান করছে। হ্যাঁ আপনারটা gmail.com ছিল, তো এখানে ওরা মেল vk.net মানে র্যান্ডম কিছু ছিল। আরে ভাই জাস্ট যা মনে হয়েছে তা লিখে দিছি, তারপর @gmail.com লাগাই তাহলে এখন আমি গেট স্কিপ স্কিপ ট্রায়াল, স্কিপ ট্রায়াল, অ্যান্ড দিব ভাইয়া। স্কিপ ট্রায়াল দেন, স্কিপ ট্রায়াল নিচেরটা। আপনি কি $99 পে করবেন ওদের? কন্টেন্ট মার্কেটিং টুলকিট, কন্টেন্ট সেকেন্ডটা সিলেক্ট করেন, কন্টেন্ট মিজান ভাই, এসইও হ্যাঁ হ্যাঁ নিচেরটা। একটা এখন হলো কন্টেন্ট টেমপ্লেট, সলভ আপনার প্রবলেম। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ভাই। আচ্ছা এখন আমি এখানে সার্চ দিলাম, এই যে কন্টেন্টের টপিকটা দিলেন। আপনার যা লেখেন লিখবেন BALSL balsal@gmail.com, তাও নিয়ে নিবে, সমস্যা নাই, শেষে জিমেল থাকতেই হবে। জিমেলের এক্সটেনশন জীবনে বাদ দিতে পারবে না। আচ্ছা হ্যাঁ, তো এইখানে জাস্ট এই যে ইনফরমেশন গুলো আসলো, আর এটা রেলেভেন্ট কি বলতেছে, এনরিচ ইউর ডেসক্রিপশন। ওকে, এটা হচ্ছে প্রথম 3টা কিওয়ার্ড আসছে মাত্র আপনার এখানে এলএসআই, হ্যাঁ হ্যাঁ 3টা কিওয়ার্ড আসছে, হ্যাঁ এই যে সিমেন্টিকে 3টা আসছে, আর আপনার রিডেবিলিটি আসছে মানে 50, আর কিওয়ার্ড আছে 1107 না 1207, ওই তো 1027। 1027, 1000। হ্যাঁ ওইটাকে 1050 রেখে দিবেন। হুম কিন্তু এই টপিকসটা কি, আমি তো এটাই বুঝলাম না, এটা মানে এটা তো আমি বুঝা বের করছি, এটা তো আপনার বোঝার দরকার নাই। যখন আমরা কন্টেন্ট প্ল্যানিং এ যাব, মানে কন্টেন্ট প্ল্যান ফাইন্ডিং এ যাব, তখন আমরা বুঝবো যে কিভাবে পাইলাম এটা। আর হচ্ছে যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমি তাহলে কসমেটিক প্রোডাক্ট বাদ দিয়ে আমি আবার ওই ক্লোদিং নেটওয়ার্কটা কাজ করি আর কি।
আমি ক্লোদিং না, ক্লোথিং বাদ দেন, ক্লোথিং বিজনেস, ক্লোথিং এর ওয়েবসাইটের বাস মারা গেছে, ওই ক্লায়েন্ট মিস হয়ে যাবে তাই। না তাহলে আমার ওই ক্লোদিং একটার জন্য একটু প্র্যাকটিস হয়ে যেত। ক্লোথিং এর জন্য প্র্যাকটিস করে লাভ নেই, আপনি কসমেটিক্স এ প্র্যাকটিস করেন, এটাই পটেনশিয়ালিটি বেশি। তাহলে কি আমি ক্লোদিং এর বিজনেস করবো না? করবেন, বাট আমি এরা যে লেভেলে কাজ করে এই লেভেলে আপনি বিজনেস করবেন না, আপনি গার্মেন্টস দিবেন। তাহলে কি আমি গার্মেন্টস লিখবো? গার্মেন্টস দিবেন কিনা সেটা বললাম, গার্মেন্টস না দিলে এগুলো কোনো কাজে লাগবে না। আপনি কসমেটিক দিয়ে কাজ করেন, এটাই ভালো হবে। তার মানে আপনি আমার কসমেটিক্স দিয়ে কাজ করাবেন? ভাই কি কোনো সমস্যা? ভাবি কোনো সমস্যা কসমেটিক নিয়ে? ভাবি নাকি ব্যাপারটা কি করতো? আরে না, কসমেটিক্স নিয়ে কাজ করে তো আমার লাভ নাই, আমি তো কাপড়ের ব্যবসা করবো, তো আমার কাপড়ের সম্পর্কে একটা ধারণা হয়ে যেত। ভাই ভাই, লাভ আছে, লাভ আছে, ভাবিরে দিতে পারবেন, লাভ আছে। কাপড়ের ব্যবসা ম্যাটারটা, এটা দুটো ক্লায়েন্টের আমার কাজ। বউ মেকআপ টেকআপ করে না, লিপস্টিক দিয়ে সারা। হ্যাঁ, এখন ওইটা তো একটা আমার কথা। হলো দুইটা ক্লায়েন্টের কাজ, আমার তো দুটোটাই করতে হবে, আমি তো একটা করতে পারতেছি না, ব্যাপারটা এরকম। বুঝছি বুঝছি, আপনি আমার বাইরে দিয়ে দিবেন না, আমি বুঝছি তো। এই করেন যে করেন, এমনি কি ক্লোদিং বিজনেস করতেছে কই না, এই যে ক্লোদিং বিজনেস, এটা কি সাফকাত কুমার, ওরা ঠিকই করবে, আমারে দিবে না। না ওদের তো ভাই, ওরা ওয়ার্ডপ্রেসে আটকে আছে, আপনার তো ওয়ার্ডপ্রেস পাস করে গেছেন সবাই, ওদেরকে ওয়ার্ডপ্রেস করতেই পারে নাই সবাই, ভাই কঠিন ভাই, পারি না, সার্ভার ডাউন হয়ে যায়। যত রিসার্চই তো বেশি ঝামেলার। বুঝি না ভাই sorry। কারেন্ট গেছে গা ভাই, ঠান্ডা পড়ছে। মানে বললাম ওয়ার্ডপ্রেসটাই তো ইজিলি হয়ে গেছে, একবারই হয়ে গেছিল, আর এই যে রিসার্চ তো ঝামেলার। আর ওদের ওয়ার্ডপ্রেসে সবাই সেকেন্ড ব্যাচে বেশিরভাগ লোক ওয়ার্ডপ্রেস আটকে আছে, 90% লোক, 10% ওয়ার্ডপ্রেস হয়েছে, পরে তাদেরকে সহজ সিস্টেম শিখাই দেওয়া লাগছে, যেটা এই সহজ কেউ এই যে ভাই দেখেন, ওই লিমন ভাইয়ের মতো বলে নাই। এই যে দেখেন, আমি এই যে ও- জায়গাটা দেখাই, হ্যাঁ, হাফিজ ভাইয়ের মতো কেউ করে নাই ওই ব্যাচে। এক সেকেন্ড আমি দেখে নিই মিজান ভাই কি বলে, মিজান ভাই বলেন। হ্যাঁ, এই জায়গাটা একটা জিনিস দেখে, এটা হচ্ছে এই যে যেমন বুটিক হোলসেল সাপ্লায়ার, আমি টপিকসটা বুঝতেছি যে বুটিক্স এর খুচরা বিক্রি কোন একটা টপিক, তারপরে কোয়ালিটি হোলসেল ক্লোথ, মানে কোয়ালিটিফুল কোন ক্লোথের খুচরা বিক্রি, তারপরে হাউ ডাজ দ্য ক্লোদিং ডিজাইন প্রসেস ওয়ার্ক। এখন আপনি বুঝতেছেন যে আপনারটা কি, এই তো আমারটার কোনো আগে কথা বলতেছি না, হ্যাঁ, চেকিং ইউর পার্সেন্ট হোয়াট টু লুক আউট ফর, হোয়াটস দ্য টপিক আই শুড টক। আচ্ছা ওকে, আপনি জুম করেন, আমি এক্সপ্লেন করতেছি। হোয়াট ইজ আচ্ছা, দ্য আমার এটা জুম হচ্ছে না কেন জানি, মানে মিটে মনে কন্ট্রোল হয় প্লাস না। দেন, কন্ট্রোল প্লাস দেন। আচ্ছা, আমি এক কাজ করি, এটা কপি করে ইয়েতে নিচে পেস্ট করি, তাহলে হবে। হ্যাঁ, নিচে হচ্ছে, এইটা হচ্ছে টপিকটা, এই যে আমি চেকিং নিচে- এর ফার্স্ট স্যাম্পল, হোয়াট টু লুক আউট ফর। হ্যাঁ। চেক ইউর ফার্স্ট স্যাম্পল। মাথা আগা বুঝতে পেরে গেছি। এখন দেখেন, আমি দেখি এইখানে আপনার যখন গার্মেন্টস ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে আপনি কাজ করবেন, যখন একজন গার্মেন্টস ম্যানুফ্যাকচার, এখানে আপনি দেখেন আপনি দাঁড়াবেন কোন অডিয়েন্সকে আমি টার্গেট করতেছি। মিজান ভাই স্ক্রিন শেয়ার অফ করেন, আমি এক্সপ্লেন করি, দেন আপনি করেন। হ্যাঁ, ব্যাপারটা এখানে হলো কি, যে আসলে এই যে জিনিসটা কার জন্য, অডিয়েন্সটা কি আসলে, আর্টিকেলটা আসলে কার জন্য লেখা। দেখেন, চেকিং ইওর ফার্স্ট স্যাম্পল, দ্যাট মিনস আমি কোন স্টার্টআপ কোম্পানি অথবা আমেরিকার কোন হোলসেল বায়ার, তাকে টার্গেট করতেছি। দ্যাট মিনস আমি একজন হোলসেল বায়ার। ধরেন আমি একটা স্টার্টআপ কোম্পানি দিচ্ছি, আমি টি শার্টের বিজনেস করি, এখন আমার চিনেন না, তাদের প্রোডাক্ট সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। এখন আপনি তাদেরকে ধারণা না থাকা অবস্থায় 20 লাখ প্রোডাক্ট অর্ডার দিবেন? না না, অবশ্যই না। এখন তারা পারে কি একটা 1000 পিস বা 10,000 পিস একটা স্যাম্পল আনে, স্যাম্পল প্রোডাকশন আনে।
এখন এইখানে চেকিং এর ফার্স্ট স্যাম্পল হোয়াট টু লুক আউট ফর, এখন ওই ফার্স্ট স্যাম্পলে কি কি জিনিস আইডেন্টিফাই করতে হবে যে এই হোলসেলার ভালো না খারাপ, এটা আইডেন্টিফাই করার জন্য। ক্লিয়ার আপনার কাছে টোটাল টপিকটা এখন? ক্লিয়ার, বাট একটা কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে যে হ্যাঁ আমি বুঝলাম যে আমি হয়তো ক্লোদিং এর বিজনেস করি, এখন কেউ একজন এই রিলেটেড কিছু লিখে সার্চ দিলে আমার কন্টেন্টটা আগে আসবে, কিন্তু ও যে এটা দেখে সার্চ দিলে আগে আসবে, ও আমার ফিল্ডটা কেমনে বুঝবে? মানে আমি যে ক্লোদিং এর, না আমি কসমেটিক্স এর, না আমি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এটা তো কোনো ক্যাটাগরাইজ হলো না। এই কারোর কাছে যেতে পারে একজন আমি আপনাকে দিল, তার কাছে আমার ক্লোদিং চলে গেল। আমি আপনাকে বলি, এইটা আমি আপনাকে টপিক দিছি, আমি যখন টাইটেল করব তখন কি এই টাইটেল থাকবে? আমি টাইটেল এসইও করব না, আমি টাইটেলে কিওয়ার্ড মানে তখন তো ক্লোদিং এ চলে যাবে, আমি বুঝতে পারছি। ওকে, তাইলে ঠিক আছে। এটা জাস্ট এটা প্যারেন্ট টপিক জাস্ট। এরপর তো আমি অপটিমাইজেশন করব, অপটিমাইজেশন খাতটা আলাদা। তাহলে আপনি শুধু রাইটারকে দিয়ে সবকিছু করেন, তাহলে আপনি কি করবেন? রাইটার এত ভালো কাজ করলে যখন রাইটারকে দিয়ে সুন্দর করে অপটিমাইজেশন করে লেখাই নিবেন, তখন রাইটার যে কি পরিমাণ চার্জ করবে স্বপ্ন কল্পনা করতে পারবেন না। তাহলে আমি চেকিং ফার্স্ট ক্লোদিং স্যাম্পল দিয়ে শুরু করি। হ্যাঁ, চেকিং এর ফার্স্ট স্যাম্পলের বদলে ফার্স্ট ক্লোদিং স্যাম্পল। হ্যাঁ, চেক করতে পারেন ক্লোথিং স্যাম্পল, হাউ টু লুক আউট ফর, এটা বাদ দিতে পারেন, এটা বাদ দিয়ে দেন। হ্যাঁ, এটাতে আমার জন্য সুবিধা হয়। চেকিং এর ফার্স্ট ক্লোদিং। আমি আপনাকে বুঝাইলাম যে আমাদের পার্সপেক্টিভটা দেখে, যে রিসার্চ সাইটটা এমন ছিল আমরা কাদের টার্গেট করব, স্টার্টআপ কোম্পানি। আর যে এই যে আপনাকে দিলাম না এই টপিকটা, এইটা গুগলের মোস্ট টপ পেজের মধ্যে আছে, মোস্ট লিঙ্কিং পেজ, সব থেকে পপুলার পেজ, এই তিনটা ক্যাটাগরির মধ্যে কমন পেজ এইটা, বুঝছেন? এটা সার্চ বলেও আর্টিকেল হিসেবে এটা সার্চ বলেও প্রায় 1 লাখের কাছাকাছি। ব্যাপারটা এই রিসার্চটা আমরা করে বের করছি, আপনার কাছে তো একদম মুক্ত করে দিছি ভাই, এই রিসার্চ করে বের করছি, এখন আপনি বের করেন। টিম ওয়ার্কের কাজ যে এটা মিজান ভাই, একটা কাজ দেওয়া হবে আপনি সেটা বুঝে করতে হবে। পার্সপেক্টিভ চিন্তা করতে হবে যে আসলে আমি এই জায়গা থাকলে কি কি করতাম। এখন আপনি এটা মানুষের কাছ থেকে কিনবেন, আপনি বিজনেস করতে গেলে পার্সোনালি কখন বুঝবেন? যখন আমরা বিজনেস করতে যাইতাম, টি শার্ট বিজনেসই ধরেন, যখন টি শার্ট বিজনেস আমার ছিল, আমরা কি করতাম যে কারো কাছ থেকে 100 টি শার্ট কিনে না, 2-3টা স্যাম্পল কিনে দেখতে হইতো, দেন স্যাম্পল কিনে কি চেক করবো আসলে টি শার্ট কি কি গুণ থাকলে টি শার্ট ভালো হয়, থ্রেডটা চেক করতাম। ওকে, দেন হলো চেক করতাম যে হ্যাঁ এটা রং উঠবে কি উঠবে না। তারপর আমরা বাচ্চা হিসেবে যা চেক করতাম যে আমাদের রেপুটেশন খারাপ না হয়, এরকম জিনিসগুলা। মানে একজন যখন একটা মানুষ 20 লাখ টি শার্ট কিনবে, তখন তো তার সেই রকমই চিন্তা করতে হবে, এভরি মানে ফিল্টার করতে হবে কিভাবে চেক করবে কিভাবে চেক করবে না। ওকে, ক্লিয়ার? এখন বলেন আর কি কি সমস্যা ছিল, কি কি বলতেছিলেন যেন? হ্যাঁ সজীব বলেন। সজীব শুনতে পেতেছি না। হ্যালো, বলো। প্রবলেম কি সজীব দেখান সেইটা? হ্যাঁ হ্যাঁ ভাই, শেয়ার হচ্ছে, দাঁড়া, শেয়ার হচ্ছে না? শেয়ার তো হয়েছে, শেয়ার হয়ে গেছে অলরেডি। না, আমার এখানে তো ইন্টারফেস আছে না। কি
ভাই এই যে এইখানে যে ওয়ার্ডপ্রেস সেটআপ লেখা আছে, বুকমার্ক হয়ে আছে অলরেডি, তো এইটার মধ্যে ক্লিক করলে এখানে ওই যে ইনস্টলিং নাও এইটা চলে আসে, এটা বুঝলাম না। আপনার ওয়েবসাইট সেট আপ হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। এটা বুকমার্ক থেকে সরাই দেন, এটা বাই মিস্টেক অ্যাড হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা বুকমার্ক থেকে ডিলিট করে দেই। আপনি সেটআপ কনফিগটা কেটে দিয়ে শুধু ডব্লিউপি অ্যাডমিনটা দিয়ে এন্টার দিয়ে বুকমার্ক করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটাকে বুকমার্ক করেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটাই ভাই। আপনার সবাই ড্যাশবোর্ডের অ্যাক্সেস পাইছেন, কি পরিমাণ লাকি কল্পনা করতে পারতেছেন না। আপনারা ওয়েবসাইট সেট আপ দিতে পারতেছেন ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, একমাত্র অটোমেটিক সিস্টেমে যায়ই নাই, ম্যানুয়ালি সবাই করে ফেলছেন। আমি ভাবছিলাম যে কেউ পারবেন না ম্যানুয়ালি, হয়তো দুই একজন পারবেন, বাট আপনারা সবাই করছেন, এটা গুড সাইন। সেইটাই আমি বললাম যে দ্যাটস এ গুড সাইন। এখন আপনারা ফোকাস করেন, এসইও এক্সপার্ট হতে সময় লাগবে না বেশি দিন, 2-3 বছর দেখবেন যে বড় বড় জিনিস খাইতে পারতেছেন। সময় দেন, আপনাদের টাকার প্রেশার তো আমি কমাই দিছি ভাই, সবার টাকার প্রেশার মাথায় নিয়ে নিছি আমি। আমারে ফাইবারে প্রতিদিন 1-2 জন নক দেয়, আমি সবাই বলতেছি আই এম টু বিজি। তো কালকে কেউ না হয়ে বলছে ভাই আপনার তো কোনো নাই, অর্ডার পেন্ডিং এ নাই, আপনি বিজি কেন? আমি বলি ভাই আমি কি শুধু ফাইবারই কাজ করি, বুঝছেন? সবচেয়ে মজা লাগছে ভাই ওই যে আপনি ওনারে বলছেন না কি এইচআরএফ এ যে অ্যাক্সেস দিছে কি জানি, আর ধর্মীয় ওরা পারে না কি, ওরা কেউ কাজ টাজ পারে না। আরে কি কমো ভাই, মেজাজ খারাপ হয়ে গেছে, এমনি ক্লায়েন্টের প্যারা, তার মধ্যে এবার ফোন দিয়ে এবার এই পারা দিতেছে। আমার এই কথাটা শুনে ভাই মজা লাগছে কি আপনি বললেন না যে ওই যে কি সেকেন্ড ব্যাচে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারতেছেন, ওইখানে টাইমার হয়েছে। তা আমি বললাম যে আমার প্রবলেমটা হলো হয়েছে কিনা, ব্যাঙ্গ একজন ছিল না রাজন লিমন না কি ভাই ছিল জানি ভাই, ওই যে রাফাত চলে দিলাম। গেলেন সে, আর রাফাত লিমন ওনার তো কি পিসি টিসি সুবিধা সব চলে নিয়ে গেছে গা, রাউটার। না ওই রকম প্রবলেম না, প্রবলেমটা হয়েছে কি wordpress.org, এটা একটা ঝামেলা আছে, সবসময় ওয়ার্ডপ্রেসে ডাউনলোড হয় না। আবার কি আপনারা সবাই তো মর্নিং ব্যাচ, ওদের ব্যাচ শুরু হইতে হইতে আপনারা করে ফেলছেন অনেকে ওয়েবসাইট। এখন সার্ভারের আমি করে ডিস্ট্রিবিউট করি নাই যে কার কতটুকু রিজাল্ট, আমার পুরো সার্ভারটা সবার জন্য ওপেন, যে যতটুকু ইউজ করেন, বুঝতে পারছেন? আমি রিজার্ভ করে দিই নাই যে এই ডোমেনের জন্য এতটুকু ইউজ করতে পারবেন। দ্যাটস ওয়াই হয়েছে কি আপনারা সবাই যখন ইউজ করা শুরু করছেন ওদের সার্ভারে টান পড়ে গেছে। এখন এক ব্যাচে আমি আগে খাইতে দিছি, আরেক ব্যাচে পরে খাইতে দিছি। এখন যত সার্ভার এরর, টেকনিক্যাল এরর সব ওদের উপর হইতেছে। এনি কাইন্ড অফ টেকনিক্যাল এরর। দেখলাম না আপনি বলতেছিলেন কি বিকালের ভিডিওটাতে দেখলাম যে সকালে কি সুন্দর মাখনের মতো হয়ে গেল, যত হিরোর যত সমস্যা আপনি খুব ব্যাচে শুরু হয়েছে বিকালে। এখন তারা এমনি গেল নতুন, তার মধ্যে শিখেছি কমপ্লেক্স সিস্টেমটা, একদম প্রথমে কমপ্লেক্সটা শিখেছি, তার মধ্যে এরর আসতে থাকে কন্টিনিউয়াসলি। আবার আরেকটা কাজ ইনস্টল করছে, হয় না। হ্যাঁ থিম ইনস্টল হয় না। দেন হলো একজনে করছে কি একজনের জায়গায় আরেকজনের সেটআপ দিয়ে দিছে, ওদিকে ডাটাবেস ইউজ করতেছে আরেকজনের। শুনেন একজন কি ভুল করছে, মাশাআল্লাহ। একজনের ডাটাবেস ইউজ করছে, মানে ডাটাবেস ইউজ ক্রস করছে, সব করছে, এখন ওয়েবসাইট অ্যাক্সেস হয় না।
মানে ওয়েবসাইট এসে গেছে বাট অ্যাক্সেস হচ্ছে না ড্যাশবোর্ড থেকে, ড্যাশবোর্ড পাচ্ছে না কেন? ডাটাবেস তো ক্রস কানেকশন হয়ে গেছে, এখন অ্যাক্সেস করবে কি হবে? তবে সেইটা আইডেন্টিফাই করা মেজাজ যে কি খারাপ হয়েছে, কোথায় ভুলটা করছে, কারণ আমি টেকনিক্যাল গাই না, জাস্ট জানি সিস্টেমটা। বুঝেন মানে যত আপনারা যা খাওয়ার হোস্টিং এ সবকিছু খাইয়ে গেছেন, এখন ওরা হইলো অবহেলিত পাত্র, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো অবস্থা, যত এরর ওরা পোহাইতেছে। আমাদের হাফিজ ভাই কই ভাই? হাফিজ ভাই তো দিছিল সজীব ভাইয়ের বাস দিয়ে। না, আমার ইন্টারেস্টিং পয়েন্টটা কোনটা লাগছে ভাই, এত লোক দেখছে, সজীব ভাই কেন? এইটাই তো উপরে বুঝলাম না। কতগুলো মানুষ, নিচে কতগুলো, আমি তো এটা বুঝলাম না ভাই যে সজীব ভাই কেন? ওনার সজীব ভাই কেন? ভাই যে কোনো সমস্যা হলে সলভ করতে পারবেন। সজীব ভাই কি হয়েছে ভাই? হাফিজ ভাই হাফিজ ভাই হলো মরারে আরো মারে। সজীব ভাই এক্সপার্ট, যে কোনো সমস্যা হলে সলভ করতে পারবে। ও আমার বলে কোশ্চেনের অ্যান্সার দেন। আপনার সজীব ভাইরে কেন মানে আপনার পছন্দ হইলে ওনার হ্যাঁ, ডোমেনটা? আমি একটু উপরে উঠলে তো সোহান ছিল উপরে, একটা একটা নাম উপরে মনে হয়। হ্যাঁ ভাইটা বেশি এক্সপার্ট, তো কোনো সমস্যা হলে আপনি তো সবসময় সোহান ভাই করেন। না 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 না, ব্যাপারটা কি দেখেন, হাফিজ ভাই চিন্তা করছে যে আমি যদি ইনস্টলও দেই, সজীব ভাই ডিলিট দিয়ে আবার নিজেটা করে নিতে পারবে। কিন্তু সজীব ভাই যে এক্সপার্ট হাফিজ ভাই ইজ দ্য রাইট, সে অপেক্ষা ভাই, করে না, ওনারে আমি সে তার জিজ্ঞাসা ডোমেইন নিয়ে করছি, শুরু করে দিছে খেলা। উনি আমারে বলে যে পারলে তো ভাই আমি সবারটা দিয়ে করি। আমি তো ভাই মাফ করে দেন এবারের লেগা, আর কারোর লেগা ট্রাই করেন না ভাই আপনি। না না না, এইটাই বললাম যে হাফিজদের মধ্যে স্পিডটা আছে, সে থামে নাই, যে কোনো একটা দিক করা শুরু না, করছে তার মধ্যে। সে হ্যাঁ, ফার্স্টে উনিও বলে যে dedicated করে। কুলসুমাপুরটা দিয়ে করতে চেয়েছিল, কুলসুমনি। হ্যাঁ, পরে আবার হাফিজুর ভাই একটা সজীব কথা ভাই বলে। ভাবলাম যে অনিয়াপু তো দুর্বল আর করবে না ওটা। হাফিজ ভাই একটা কথা বলে, সেটা কি জানেন? একটা সিক্রেট টাইপের কিছু ডিফেন্স একটা রুলস আছে যে নেভার ব্রেক দ্য রুলস, ওকে? কিন্তু মাঝে মাঝে অন টাইম ফিল্ড মিশনে রুল ব্রেক করে কাজ করতে হয়, রুলসে থাকা যায় না, ইউ হ্যাভ টু ব্রেক দ্য রুলস। ডিফেন্সের আরো একটা রুলস আছে যে আমরা রুলস ব্রেক করেন মানে রুলস না, যে আপনাকে এনি হাউ ইউ হ্যাভ দ্য কমপ্লিট দ্য টাস্ক, আপনার টাস্কটা কমপ্লিট করতে হবে সামহাউ, আপনি যা করে পারেন। এখন দুটো সাংঘর্ষিক রুলস, যখন আপনি এটা রুল ব্রেক করে একটা সাকসেস পাবেন, রুল ব্রেক করার জন্য আপনার ডিফেন্সের শাস্তি ঠিকই হবে, আবার সাকসেসের জন্য মেডেলও দিবে। গট মাই পয়েন্ট? এখন আপনি না, ওনার স্পিড অনেক ভালো, চেষ্টা অনেক হ্যাঁ, ভালো, ভালো কাজ লাগে। করার জন্য আপনি হ্যাঁ এটা অ্যাপ্রিসিয়েট করতেছে, গুড, আপনি ভালো কাজ করছেন, কিন্তু সজীব ভাই যে বাসটা দিচ্ছেন সেটাও আপনি দিচ্ছেন, এইটা হলো কথা। এখন আমার মেজাজটা খারাপ হয়েছে কি, উনি যদি অন্য কেউরও ঢুকতো, মানে কেউ ফাইল ফোল্ডারে ঢুকতো, মানে অবস্থা কি খারাপ হয়তো বুঝতে পারতেছেন। একটা ওয়েবসাইট একটা ডোমেনের জন্য যদি 4-5টা ফোল্ডার চেক করতো, অবস্থা 12টা বেজে যেত হোস্টিং এ। না ভাই, আমি তো আমার সজীব ভাই রাতে নক দিতেছে যে সোহান ভাই দেখেন তো আমার এই যে এরর আসতেছে, এরর কেন আসতেছে বারবার। আমি না সজীব ভুল মানে করছে ওনারও কি আমি মাথা বলি, নষ্ট। না সজীব প্রথম ভুল করছে হলো উনি আমি যে পাসওয়ার্ড দিছি সেটা ইউটিউব থেকে দেখে দেখে লিখতেছে। আরে ভাই এটা তো আমার ডাটাবেস, আমার ডাটাবেস আপনারা সিনক্রোনাইজিং হবে না, এই ভুল করছে। ওইখান দিয়ে যে হাফিজ ভাই অ্যাকাউন্টটা করে রাখছে, এটা তো না না উনি সজীব ভাই ডোমেইন পায় নাই, উনি আরেকজনেরটা দিয়ে করতেছে আর কি। উনি বলে যে পারলে তো আমি সবারটা দিয়ে করি। যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার, বাট হাফিজ ভাই কাজটা করছে এটা অনেক ঠিক আছে, থিম সব
পুরো প্রসেসটা না ভাই, কমপ্লিট কাজটা করছে। করছে আমি বুঝলাম, কাজটা করছে ঠিক আছে, কিন্তু আমার কথা একটা জায়গায় যে উনি সজীব ভাইয়ের মাঝখান থেকে কেন চুজ করলো? উপর সজীব ভাই থেকে যদি কাউরে মনে হয় নিতে হাই পারতো, হ্যালো হয় নাহলে এরকম নিচ থেকে সেটা। নিতে পারতো। আমি ভাই আল্লাহ বাঁচাইছে ভাই, আঙ্গোটায় হাত দেয়নি, আমি একটু উপরে ছিলাম ভাই, না, সজীব ভাই একটু উপরে আমি ভাই। আমারে না না আমারে সজীব ভাই নিতে পারতো, কারণ ওনার নামের সাথে আমার নাম কাহিনী একটা কাহিনী হয়েছে কি, কাহিনী হয়েছে মনে হয় হাতের কাছে পাইছে, ঠিক আছে, এই না কারণে না করছে। সেইটা না, সেটা না, আমি বলি উপর 10-20 গুণে যেটা পারছে সেইটা নিচে সজীবের কপাল পুড়ে গেছে। না না না, আর একটা কথা কি, উনি DM1 এর মধ্যে DM2 তে অ্যাক্সেস করতে পারতো না, কারণ DM2 আইডি পাসওয়ার্ড তো আলাদা, আর হোস্টিংও কানেক্ট হইতে পারতো না। তো DM1 এরই কাউরে চুজ করতে হইতো, নিচের দিকে যাই বেশি দূর যাইতে পারতো না। DM2 এরও পাসওয়ার্ড ছিল তো, আর নিমেল ছিল। পাসওয়ার্ড ছিল, হোস্টিং এ কানেক্ট করতে গেলে আলাদা সিস্টেম আছে, দুই সিস্টেম তো। তখন আমি বুঝতে পারতাম যে কে কোথা দিয়ে ঢুকছে। DM2 এটাও সে করবে। ভাই DM2 ভাই টা এরকম- করিয়েন না, ভাই এরকম- কেউ সেটআপ দিতে পারে না ওয়ার্ডপ্রেসে, এমনি তাদের এর মানে টেকনিক্যাল এরর এত আসছে, আমিও দুটো নিয়ে কনফিউজ, মানে এরকম এররে আমিও পড়ি নাই, ব্যাপারটা বুঝছেন? সব যদি দেয় এইটা DM2 কেউ কোনো কথা বলবে না, বল ভাই আমরাই করছি, ওদের যে অবস্থা। হাফিজ ভাই এরকম নিয়ত আছে নাকি? না এরকম কিছু। হাফিজ ভাইয়ের আর কিছু না বলে, হাফিজ ভাই অন পেজে ফোকাস করেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমাদের কাজ না, বাট যেটা করছেন গুড, অন না, পেজটা। মজা করলাম হাফিজ ভাই। না আমার মেজাজটা যে কি খারাপ হয়েছে ভাই, সকালবেলা ওইটা আমি বলি, কি রে ভাই, ওয়েবসাইট লোডিং নিতেছে বাট ড্যাশবোর্ডে যাচ্ছে না, ওরা নাকি কি হইলো তাই, পরে দেখে যে হাফিজ ভাই দিকে কাজ বাজাই রাখছে, পুরো কাজ সে করে রাখছে সজীব ভাই ডোমেনে। তো আবার ডিলিট করে দিলাম, পরে তো সজীব ভাই করলো। হ্যাঁ না, পরে তো আবার ডিলিট করতেছে একদম খুব সাবধানে, আপনি যদি কোনো একটা মিস্টেক করে ফেলতেন তখন আর ওই সজীবের ডোমেনটা ফেরত পাইতেন না, নতুন ডোমেন দিতে হতো তাদের, আপনারও তারও। এটা একটা প্লাস পয়েন্ট হাফিজ ভাই কোনো হাবিব ভাই mistake বলছে করে না। যে এখান থেকে উনি শিখতে কাজটা পারলে proper করছে। কিভাবে ডিলিট করতে হয় এটা শিখে গেছে। না উনি মনে করছিল কি দুইজনে একসাথে ঢুকবো ভাই, এক ওয়েবসাইট নিয়ে দুইজনেই ঢুকবো, দুইজনেই কাজ করবে এক ডোমেন দিয়ে, কোনো সমস্যা হবে না। কিন্তু সজীব তো রাত্রে অর্ধেক কাজ করছে, আমার মনে হয় হাফিজ ভাই কাজ করছেন সকালে, তাই না? রাত্রে মানে গভীর রাত্রে হ্যাঁ শেষ করছেন সকালে কাজ। করছি। হ্যাঁ, আর সজীব হলো রাত্রে শুরু রাত করে একটা রাত্রে পর্যন্ত ফিনিশিং কাজ দেয় শেষ না। হয় নাই, দেখেন পারছিলাম না, সকালে পারছি। শোন, সমস্যাটা কোথায় হয়েছে, সজীব কাজ শুরু করছে, শুরু করে ফিনিশিং করে না রাত্রে, হাফিজ ভাই তার উপর আবার ওয়ার্ডপ্রেস মারছে, মানে একটা ফোল্ডার মধ্যে ডাবল ওয়ার্ডপ্রেস পেয়েছে আমি দুইটা। এখন না হাফিজ ভাই একটা চান্স নিয়েছিল ভাই, যে সজীব ভাই তো রেসপন্স কম করে ক্লাসে, উনি যদি কালকে আবার ক্লাস মিস দেয় তো একটা চান্স নিয়ে কইরা দেখি, যদি ডোমেনটা আমার হয়ে গেল আর কি। না ডোমেনটা তো ফ্রি দিতেছি, ডাজন্ট ম্যাটার, বাট আমার খেয়াল ছিল না ডোমেনটা আপডেট করার ক্ষেত্রে যে কে পায় নাই বা না পায় না, ওই শীটে যারা পূরণ করেন তারা কিন্তু পায় নাই, ব্যাপারটা এমন স্যার হয়ে আমার দাঁড়াচ্ছে। একটা ডোমেইন লাগবে স্যার, এটা দিয়েন তো। হ্যাঁ, শান্ত একটা পাইছো না? পাইছে, আর একটা লাগলে না, ভালো না, হতো। আর লাগা লাগবে না, আপাতত এসিও করো, অন পেজ এসিও করো। পার্সোনাল ভাবে একটা ওয়েবসাইট রাখবো, তো একটু ডোমেইন হলে ভালো হতো। ভাই এই ডোমেন কিনে নেন, ডোমেনের দাম তো বেশি না, একটা XYZ ডোমেন দাম 80 টাকা 85 টাকা। ও ভাই .com কত? .com ওয়েবসাইট খুলবো। .com .org? $8 $9 মতো।
সেগুলো তো বিজনেস পারপাসে বা ব্লগিং ওয়েবসাইট থাকলে সেই সময় কিনতে হয়, এখন তো কিনা লাভ নেই। হ্যাঁ সেটাই তো এখন আপনার মানুষের মানে রুগী মারবেন, এখন আর কি দরকার? আগে দুই একটা রুগী মারেন নিজেদের, তারপর তো ভাই এখানে আপনি একটা দু একটা রুগী দেন না, মরা ধরা নাই দু একটা রুগী আপনি একটু বাইরে উড়ে ঠিক করে। আমি যা দিলাম সবই মরা ধরা। শোন ভাই, ডোমেইন তো ফ্রি না এখানে। এই কি যে ভাই? আপনাদের যে 40 জনকে ওয়েবসাইট, 30 জনকে ওয়েবসাইট দিলাম, সবই তো মরা ধরা রুগী, তাই না? তার বাড়ির কাজকে আজকে জমা দিতে হবে। 38 ঘন্টার সময় শেষ হয়েছে। আজকে ওই তো 12টায় হবে শেষ হবে ভাই। আমি তো কিছুই করি নাই। কালকে ক্লাসে গুলো জমা দিবেন। আমি তো কাজ করেছি গতকাল। ফার্স্ট আপনারা ফার্স্ট হবেন। এখানে যে ফার্স্ট হবে সেইভাবে ওয়ালটনের একটা ল্যাপটপ অনেক কি? দিবি সরকার, একটা ওয়ালটনের তুহিন ভাই ল্যাপটপ ভাই যে বিশিফটে যে না না আছে ভাই, না, দোয়েল তুহিন দোয়েল ভাই দোয়েল নামের একটা ল্যাপটপ বেরিয়েছিল। ওয়ালটন ওয়ালটন দিছে, এখন ওয়ালটন। আর ভাই তুহিন আপনি এক ভাইয়ের কাজ original করেন, নাকি? এটা আপনি আমাদের সবাইরে ইয়া করেন, একটা করে ল্যাপটপের ব্যবস্থা করে দেন গভর্নমেন্ট থেকে। হ্যাঁ একটা ট্যুরের ব্যবস্থা করেন, আগে একটা ট্যুরের ব্যবস্থা করেন, পরে যা করার করে। আগে ট্যুর দেন। শোনেন, করোনা আপনারা উপলক্ষে সবাই পয়সা- এভারেজে $1000 ইনকাম করেন এক বছরে, এমনি ল্যাপটপ পাবেন, আমার বলতে হবে না। সেটাই তো কথা, একটা ল্যাপটপের দাম আর কত? অবশ্য আমার ভাই একটা $1000 ইতালির কেমন পরিশ্রম করলে business কামানো আসছে। যাবে ভাই এক বছরে? সম্ভব এটা আমাদের দেয়া, আমাদের এখানে যারা আছে $1000 এখন বছরে? আমি একটা কথা বলি, আমি যদি এখন যেরকম ক্লায়েন্ট পাইতেছি, মাসে 10টা প্রজেক্ট নিলে আমার ক্লায়েন্ট শেষ হবে না, এরকম ক্লায়েন্ট আছে আমার হাতে। এখন সেই রকম প্রজেক্টে মেগা প্রজেক্ট যদি আপনারা কাজ করতে পারেন আমার সাথে, তাহলে $1000 2-3 মাসে হইতে পারে। যাক, কারণ নজর না লাগলে হলো ভাই আপনার উপরে। বললাম তো, যেরকম মেগা প্রজেক্ট নেওয়ার মতো এবিলিটি আমি সাহস পাচ্ছি না। আমার উপরে যদি একটা বড় ভাই থাকতো, আমি একজনকে বলছি, ভাই আপনারা মাস শেষে 50,000 দিব, খালি আমাদের খালি গাই নেবেন ফোন দিয়ে প্রতিদিন 2 ঘন্টা, কাজ দেখবেন আর গাই নেবেন, এই কাজ আপনার। তা তো সেরা আছে, তাই না? আমার স্যার, আমি গাই লইতে পারি খুব সুন্দর। ভাই রে, কাজ দেখে ভুল বের করে গাই দিতে হবে। আপনি কাজ দেখে যদি ভুল বের করতে পারতেন তাহলে তো হইতোই। 50,000 লাগবে না স্যার, আপনি আরো 50% লেস। কি সুন্দর বিষয় ভাই, খালি 2 ঘন্টা গালি দিমু, 50,000 টাকা দিবেন মাসে। তাতেও রাজি না, আপনি বুঝেন। এমন গালি ভাই রিসার্চ করে বাইর করবো সবাই। কিওয়ার্ড দিয়ে গালি বাই করবো ভাই। একটা যেরকম বুঝতেছেন ওই রকম না, এটা অন্য প্যাটার্নে চলে গেছে। মানে আমি যেটা বুঝতেছি আপনি হ্যাঁ গভীরতা বুঝতে পারছি বুঝতে ভাই, আপনি পারতেছেন। যেটা বুঝাইছেন ওটা বুঝতে পারছি, যে কাজ ধরবে ভুল করবে, মানে গাইডলাইন দিব আর কি বেসিক্যালি। মানে একটু ফলো আপ করা, এই তো। আজকে শারমিন আপু চুপ, কথা বলে না, সানজিদাও কথা বলে না, বুঝলাম না, সানজিদা আপু ঘুমায়নি? আমি কথা বলি তো মাঝে মাঝে। না আপনার মুড কই গেছে? রাত্রে ঘুমের ভিতরে পাইছিলেন মুড বলা হারাই গেছিল, ধরছেন নাকি? না না, মুড আসছে আসলে, ওই যে ওরকম কেমন উল্টা পাল্টা কিওয়ার্ড দেখে আর ভাল লাগলো না কাজ করতে, এই জন্য বের হয়ে গেছিলাম। আজ দিয়ে বের হয়ে যাওয়া যাবে না, বের হয়ে গেলে বিপদ। না, করবো, আবার করবো ইনশাল্লাহ, আজকে কমপ্লিট হয়ে যাবে। আপনাদের ইনকাম করানোর প্রেশার, আমি বলি ইনকাম করানোর প্রেশার কিন্তু চলে আসবে।
তো তার আগে ভাই ফেস গুছাই ফেলেন। আমি বলে রাখতেছি বারবার, প্রেশার আমি নিচ্ছি রাইট না আপনাদের, বাট আপনারা ডুবেন না আমাকে। যে কজন আছেন তারা কন্টিনিউসলি ফোকাস করেন। এই সাব কিওয়ার্ডটা কোনোটাই 2টা আসছে, একমাত্র 3টা আসছে। তো আমি কি অন্যান্য ওয়েবসাইট চেক করে কি আরো বেশি নেওয়া যাবে? হ্যাঁ, চেক করতে থাকেন। আপনার কিওয়ার্ড রিসার্চের ফেস খুব ভালো, চেক করেন। সজীব বলতেছেন না হাসিব আমি বলতেছেন? যেখানে বেশি হাফিজুর রহমান ভাই, জি হাফিজুর আপনার রহমান, কিওয়ার্ড রিসার্চের ফেস ভালো, আপনি চেক করতে থাকেন। যেখানে বেশি সাব কিওয়ার্ড পাবো সেটা কি নেওয়া যাবে? নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, বাট আমাদের টপিকের বাইরে চলে যায়। না, বাইরে যাবে না, হয়তো বা ওখানে পেজের 3 নম্বর 4 নম্বর 5 নম্বর হতে পারে গুগলে। আমি যে কথাটা বলতেছিলাম, ভাই হ্যাঁ বলেন সজীব। বললাম লোগো বানানো কি আমাদের কাজ? লোগো তো পাগলা থাকবেই। পাগলা কুত্তায় কামড়ায় আমাদের। সেটাই তো। আমি কিন্তু ভাই গুগল থেকে একটা লোগো মানে দিছি ওয়েবসাইটে আরে যা আমার খুশি নিজেরটাই। দেন ভাই ওই আমি একটু ডিফার করি ভাই, পাগলা কুত্তা ছাড়াও ভাই কিন্তু ঠান্ডা কুত্তা কামড়ায় ভাই মাঝে মাঝে। হ্যাঁ, ওই ঠান্ডা কুত্তায় কামড়ালে লোগো বানানো যাবে, পাগলা কুত্তায় কামড়ালে বানানো যাবে না। এখন হ্যাঁ এটা বললাম বলি, তো থাকে। এখন একটা কথা হলো, আমরা হলো ওই যে গ্রাফিক্স ডিজাইন যারা করে তাদের হলো ডিজাইনের কাজ দিব, বুঝতে পারছেন? মিজান ভাই তো আছে, ওই সাকিব লোগো আছে। সোহানের কথা বাদ দেন, কই সোহান ইনকাম যদি না করতে পারেন ফাইবার থেকে $100 এক প্রথম মাসে, তখন দেখাবো মানে সবকিছু খুব ভালো মতো। ভাই আপনি ডলার তো কোনো ব্যাপার না, মনে করেন যে কি বলে এটারে, যে আপনি খালি আপনাদের সাবমিট করে দিবেন, আপনি নিয়ে সাবমিট করে দিবেন ভাই। নিজের ক্লায়েন্ট লাগবে, আমার ক্লায়েন্টে কতদিন চলবেন এটা হলো কথা। আপনি জাস্ট 6 মাস ইন্টার্নশিপ করে দিয়েছি এক্সপার্টাইজ বাড়ানোর জন্য, বুঝতে পারছেন? ভাই সেটা ভাই করতে যাই পারবেন হয়ে যাবে ওখানে। আপনার কাজ যদি বুঝুন করে না, দেয় ভাই সজীব বলেন। রিপ্লাই পাবে না। হ্যাঁ সেইটাই তো কথা, নেগেটিভ রিভিউ হইলো আমার, পজিটিভ হইলো আমার। হ্যাঁ হ্যাঁ সেটাই। আর অনেস্টলি আমার ক্লায়েন্ট ফাইল চেক করে না, আমি যে কাজ জমা দিই আইসেই 5 স্টার দিয়ে চলে যায়। কারণ ওই লেভেল আছে তো এখন একটা পরিচিত, বেশি রিপিট ক্লায়েন্ট ছাড়া কাজ নেই না, ও চেকই করে না। বিশ্বাস। হ্যাঁ, এর জন্য আমার এখন ফিল্টার করে দিতে হয়। সোহান কাজে ফোকাস করেন, কাজে ফোকাস করেন, ফোকাস করতে হবে। মানে আর্নিং প্রেশার আমি নিয়ে নিচ্ছি, বাট আমি যা শিখাচ্ছি প্রতিটা প্র্যাকটিস করতে হবে। এই আমাদের যে ওয়েবসাইটটা আছে এটারে পেনাল্টি খাওয়ানোর জন্য আমার ওয়েবসাইট বানাইছি। খাত পেনাল্টি যত রকম আকাম আছে সব করবো এটার মধ্যে, যত রকম ব্ল্যাক হ্যাট হোয়াইট হ্যাট যা আছে এসিও করে এসিও মায়ের বানাই দিব, বাট যা এইটার মধ্যে সীমিত, এরপর আর কোনো দিন আকাম করা যাবে না। ভাই আপনি খালি গাইডলাইন দিবেন, আমাদের সবাই যত আকাম উকাম আছে আমরাই করবো ভাই, সমস্যা নেই। আকামের একটা জিনিস তো শিখাই দিয়েছি আমি, যে একটা গ্রুপ থাকবে, সিক্রেট গ্রুপ, সেখানে সব পোলাপান থাকবে, প্রতিদিন আমি লিঙ্ক দিব। এদের কাজ হয় ওই 2 ঘন্টা বসে সবগুলো লিঙ্ক ভিজিট করা, 5 থেকে 6 মিনিট করে। ভাই খালি তাহলে user- আপনারে ওই যে বলতে হয় ওই বড় ভাইয়ের মতো, আপনিও আমাদের যত রকমের গালি আছে দিবেন। ভাই সেটা সেই পারবে, পর্যায়ে স্যার উঠতে পারবে হবে।
ভুল করবেন তারপর তো এই যে আপনারা ভুল করতেছেন এখন তার গালি দেই না, কিন্তু এরপর যখন এক্সিকিউশন লেভেলে ভুল করবেন তখন তার গালি দিতেই হবে যে কি করলেন, কি শিখলেন এতদিন তাইলে। এই গালিগুলো আশীর্বাদ একটা মনে। সেটাই বললাম যে আমরা বড় বাইরে 50,000 পে করতে চাচ্ছি গালি দেওয়ার জন্য, তত সে রাজি না। না ভাই হইছে, বুঝছেন? দেখি এমন একটা পর্যায়ে উঠে গেছি, বড় ভাই যারা আছে তারা নিজেদের স্বার্থ। একজন বড় ভাইরে নক দিছি কালকে, নক দিছি মিন্স মানে রেফার করছে যে নক দিছি বাট উনি রিপ্লাই করে নাই। এখন ভাবতেছে মেসেজ ডিলিট করে দিব কিনা, নক দেওয়ার আগে তার ডাটাবেস চেক করে নেই, তার পোর্টফোলিও ঘাটি নাই, সে কেউন লেভেলের লোক। পরে দেখি সে বড় ভাই ক্লায়েন্ট লিস্টে কাদের নাম জানে, নেমসিপ, কনকর্ড, রূপায়ণ সিটি, বুঝতে পারছো? এখন তারে মাসে 10 লাখ টাকা দিলে সে গালি দিবে না, আমারে 50,000 তো পরের লাভ। নেমসিপ যাদের ক্লায়েন্ট, বুঝতে পারতেছেন? ওয়ার্ল্ডের পুরো ডোমেন মার্কেটটা লিড করতেছে নেমসিপ, ডোমেন হোস্টিং এর মার্কেটিংটা। স্যার আমাকে যে টপিক দিছিলেন আমি একটু রিসার্চ করলাম একটু আগে স্যার, একটু দেখবেন, একটু স্ক্রিন শেয়ার দিই। দেখান শান্ত। আচ্ছা শান্ত, আপনার স্ক্রিন রেকর্ডার চলে? না স্ক্রিন রেকর্ডার তো চলে না, আমি তো ক্র্যাক ভার্সন দিয়ে দিছি সবাইকে। একজনের দায়িত্ব নিতে হবে, একজনের দায়িত্ব নিতে হবে, সেটা হলো যে 9টা থেকে 1টা পর্যন্ত স্ক্রিন রেকর্ড করবে এভরিথিং। আমি যখন যখন বলবো তখন পজ করে রাখবে। ও তার দেখা যাচ্ছে? হ্যাঁ ও মানে টপিক ছিল কেমিস্ট, মানে কিওয়ার্ড ফেমাস ছিল কেমিস্ট বাদ দেন, ফেমাস কেমিস্ট থাক 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 থাক, ইম্পর্টেন্ট কিওয়ার্ড। স্যার আমি মোটামুটি একটু দেখতাম। ফরেনসিক কেমিস্ট বাদ দেন, ফরেনসিক কেমিস্ট আমাদের প্রোডাক্টের সাথে যায় না। ফরেনসিক কেমিস্ট 5 আর 6, 5 আর 6। মেডিকেল কেমিস্ট ওটা বাদ দেন, দাঁড়ান। ফার্মাকালচারাল কেমিস্ট 6 নম্বর আবার বাদ দেন। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্টে হাইলাইট করেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড। ভাইয়া ফিজিক কেমিস্ট, ফিজিক্যাল থাক, ওয়াটার কেমিস্টে রিমুভ করে দেন 13 নম্বরটা। ভাই 6 নাম্বারটা কিউসি। স্যার এনভায়রনমেন্টাল কিউসি কোয়ালিটি কন্ট্রোল কেমিস্ট ওটা থাক। কোয়ালিটি কন্ট্রোল, হ্যাঁ 6 নম্বরে কোয়ালিটি কন্ট্রোল কিউসি। আচ্ছা আচ্ছা। স্যার শান্ত ভাই আপনার টার্গেট ছিল মনে হয় বাংলাদেশ নাকি? হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ, এই জন্যই তো কম, অল্পের মধ্যে পাস। ওকে শান্ত, গ্রেট। এখন সাবকিওয়ার্ড বের করে ফেলেন। ওকে স্যার। আচ্ছা স্যার, মানে আপনাদের ওয়েবসাইটে কি কেমিস্টেরও আর্টিকেল থাকবে না? কেমিস্ট রিলেটেড সবকিছু থাকবে? আমি আমাদের বিজনেস মডেলটা বলি, আপনি বলতে বুঝতে পারবেন। মডেলটা
আর একটু মার্চ করা দরকার, একটু ঘষা মাজা দরকার, ঘষতে মানে মাজতে আমি পারতেছি না, দেখে সমস্যা। আমি মানে বুঝতে চাইতেছি যে এটা কি আপনার আর্টিকেলও থাকবে আর প্রোডাক্টও থাকবে, প্রোডাক্টও সেল করবেন? আচ্ছা আমি বলতেছি, শুনেন, সিস্টেমটা শুনেন। কিছু মানুষ আছে পুরান ঢাকা বলেন, বড় বড় জায়গায়, বা কিছু পুরান ঢাকায় বেশিরভাগ ক্ষেত্রে, পুরান ঢাকার সেক্টরে জি বা স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ, তো ওইখানে এদের দেখবেন যে লাখ লাখ টাকা, মিলিয়ন অফ বাংলাদেশি টাকা আছে, বাট তারা বুঝতে পারে না কোথায় ঢালবে, কোন সেক্টরে, বা অবৈধভাবে কিছু কসমেটিক্স ফ্যাক্টরি চালায়, যে হোয়াইটেনিং ক্রিম, মেহেদি, দেখেন না ঈদের ধরা বাজারে সাংবাদিকরা যাই দেয় বাস তাদের, আল্লাহ সাল্লাহ সাথে দেখছেন, হুম। বুঝছেন? এখন এই যে ছাতার, ব্যাঙের ছাতার মতো যে কসমেটিক্স কোম্পানি গুলা, এগুলা তো কখনোই ভাই পার্মানেন্ট কেমিস্ট বা পার্মানেন্ট ফার্মাসিস্ট হায়ার করতে পারবে না। একজন পার্মানেন্ট কেমিস্টের তো মিনিমাম 1 লাখ টাকা থেকে শুরু হবে যে কোনো কোম্পানিতে, 50-60 হাজার থেকে 1 লাখ টাকা পর্যন্ত হয়। এটা 10 বছর অভিজ্ঞ কেমিস্ট মানে 1 লাখ টাকা বেতন। তো এদেরকে আমরা ফ্রিল্যান্সার কেমিস্ট সাপোর্ট দিব, যে একটা প্রোডাকশন দেবো চুক্তি বেশি, ভাই আমি তোমাকে ফর্মুলা দিব, 1 সপ্তাহ যেয়ে তোমার 1 বছরের মাল প্রোডাকশন করে দিয়ে আসবো, তুমি আমাকে কত টাকা দিবে? Got my point? Just freelancer chemist উইদাউট পেইং এনি স্যালারি, সে আমাদের ফ্যাসিলিটি পাবে। তারে কোনো কেউ লিগালি টাচ করতে পারবে না। তারে আমাদের কোম্পানির ব্যানারে প্রোডাকশন করাই দিব, প্রোডাকশন বাই ইউসেফ বিডি। তারপর তার কোম্পানির যা থাকুক আর না থাকুক, ইউসেফ বিডির নাম থাকলে সেখানে কেউ লিগালি টাচ করবেই না, বুঝতে পারছেন? যত ব্যাংক আছে তার মধ্যে কসমেটিক্স কোম্পানি, কোনো সমস্যা নাই। যত 2 নম্বর 4 নম্বর, কোনো সমস্যা নেই। আমাদের ফর্মুলেশন, আমাদের যখনই আমাদের ট্রেডমার্ক থাকবে, যে হ্যাঁ আমরা ট্রেডমার্ক করে এটা বানাচ্ছি, আমাদের রিসার্চের মধ্যে, আমাদের ফর্মুলেশন আমাদের, R&D করা আমাদের, তখন উনি যে যা করুক, ওনাকে লিগালি কেউ টাচ করতে পারবে না, সব পেপারস তো আমাদের। এই সিস্টেমটা মার্চ করতেছি ঢাকায়, একদম ব্যাংকের সাথে মতো কসমেটিক্স কোম্পানির অভাব নেই, বুঝছেন? আর কসমেটিক্স ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে কত ডলারে জানেন? 123 মিলিয়নের মার্কেট, 123 মিলিয়ন ডলারের কসমেটিক্স মার্কেট। তার মধ্যে 1% দখল করতে পারলো কত, হিসাব করে দেখেন, 12.5 মিলিয়ন। 10 বছরের টার্গেট এইটা, 10 বছর ওই পর্যায়ে চলে যাবে। যতগুলো ব্যাংকের মধ্যে কসমেটিক্স সব আমাদের কোম্পানির আন্ডারে চলে আসবে, একসাথে তলায়, বুঝতে পারছেন? ক্লিয়ার বিজনেস মডেল। আসতেছে। ফ্রিল্যান্সার কে মিস দেওয়ার। আমি ইফোর্ট করতে পারে না, প্লাস হলো প্লান্ট। অনেকে দেখা যাবে কি জানেন ভাই, যে সে টাকা আছে, ফ্যাক্টরি আছে, কিন্তু প্রয়োজনে মেশিন সে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারতেছে না, বা তার জায়গায় মনে করেন একটা মেশিন, একটা প্লান্ট স্টাবল করতে যে পরিমাণ খরচ, বাইরে ভাই বুঝবেন যে, যে নির্যাস বলে না, যে অমুক ফুলের নির্যাস, এই নির্যাস বানানোর যে প্লান্ট, সেই প্লান্টে খরচ হয় মোটামুটি 2-2.5 কোটি টাকা। এখন একজন নতুন কেউ করে কি, তখন পারফিউম কিনে মাইরে দেয়, আর খায়, কেস ধরা খায়, মানুষের স্কিন পুড়ে যায়, ইটিসিটিসি সমস্যাগুলো হয়। তো যার এটা নাই, যে সে যে বললো ভাই আমার এই সাপোর্টটা, নির্যাস রিফাইনিং সাপোর্টটা আমার নাই, ওকে ফাইন, দেন আমরা সাপোর্টটা দিব। মানে সে কোনো একটা রান্নাঘরের মতো আমাদের ইউজ করতে পারবে, কিচেন ওয়ান কাইন্ড অফ, যে আমাদের দিবে, আমরা প্রজেক্ট বের করে দেবো, ব্যাপারটা এরকম। যে এনি কাইন্ড অফ সাপোর্ট উইথ লো বাজেট, বাজেট ফ্রেন্ডলি, কারো প্ল্যান বানাইতে দিতেছে না, কারো কিছু না, বুঝছেন ব্যাপারটা? বিজনেস মডেলটা যেহেতু জটিল, মার্কেটিং স্ট্র্যাটেজিটা আরো জটিল হবে। আর এটা সেট করে ধরা করাতে পারলে 10 বছরে ভাই অনেক কিছু, 10 বছর টার্গেট করে নিচ্ছি, এটাও দিই না।
আর আমার 20% ইকুইটি শেয়ার, প্রফিট মার্জিন আমারও তো আসবে, প্লাস মান্থলি কিছু পেমেন্ট পাচ্ছি। এই বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে? ফরেনসিক কেমিস্টটা কি? ফরেনসিক কেমিস্ট্রি যারা ওই লাস্টের পোস্টমর্টম করে তারা। স্যার আর একটা কোশ্চেন ছিল, ওই যে আমরা তো লাস্টে আমি যখন কিওয়ার্ডটা রিসার্চ করলাম, লাস্ট একটা ছিল যে ওয়াটার ট্রিটমেন্ট। ওয়াটার ট্রিটমেন্ট কিওয়ার্ডটা যদি আমি বাদ দিই তাহলে তো এনভায়রনমেন্টাল ওইটাও তো বাদ দেওয়া লাগে। না, ওয়াটারটা এনভায়রনমেন্টের সাথে রিলেটেড না? ওয়াটার ট্রিটমেন্ট হলো পিউরিফাইড, বলে পিউরিফাই যারা করে না, পানি পিউরিফাই বিজনেস যারা করে, যে নীল বোতলে পানি ভরে, দেখতে পাচ্ছেন দোকানে দোকানে সেল দেয় ঢাকায়, ওইটা কোয়ালিটি ঠিক। স্যার এছাড়া তো কেমিক্যাল ফ্যাক্টরিতে যে ওয়াটারটা মানে ইউজ করা হয় ওইটাকে আবার রিইউজ করার জন্য ডাব্লিউটিপি ইউজ করে। হ্যাঁ, এখন আমাদের তো কেমিক্যাল ফ্যাক্টরি না, আপনি কেন বুঝতেছেন না যে আমরা কসমেটিক্স রিলেটেড প্রোডাকশন করবো। হ্যাঁ, ওয়াটার ট্রিটমেন্টের জন্য কেউ আমাদের হায়ার করবে না, আমাদের হায়ার করবে কারা, যারা ব্যাঙের সাথে মতো কসমেটিক্স, তারা ওয়াটার তারা মুইতে পারলে ওই বানায়, ফেরান লাভলি বানায়, বুঝেন না? তাদের তো ওয়াটার ট্রিটমেন্ট সার্ভিস দরকার নেই, আছে? না না, আপনাকে আমি কি বললাম যে আপনি যাদের সার্ভিস দেবেন তাদের একদম পুরো মাইন্ড রিড করে ফেলতে হবে, স্টাডি করে ফেলতে হবে যে ভাই সে কি চায়, কি চাইতে পারে, সে একটা বিহেভিয়ার কেমন। আপনি সেই জায়গায় দ্বারা নিজের কল্পনা করবেন, দেন আপনি অ্যান্সার পেয়ে যাবেন অনেকগুলো, কি কেন এবং কি হবে। বুঝছেন ভাই? যখন আপনি একটা ইউজারের ডাটা বুঝে দাঁড়াবেন যে ভাই আমি এটা করবো বা এটা, তখন দেখবেন যে A to Z সব অ্যান্সার পেয়ে যাবেন। সে কি চায়, কেন চায়, না পাইলে গুগল করেন, ঘাটেন, পুরান ঢাকারে তালাশ দেখেন। আমি কসমেটিক্স বিজনেসের মানে আইডিয়া জেনারেট করার জন্য কতগুলো তালাশ দেখছি ব্যাংকের সাথে আমাদের কসমেটিক্স আইডেন্টিফাই করার জন্য। বুঝতে হয়েছে তাদের বিহেভিয়ারটা কিরকম, তারা কি করে, তারা কেন পারতেছে না। প্রফিট মার্জিন বেশি খাইতে যায়, ইনভেস্ট কম করতে যায়, পারমিশন পায় না, সবার তার ক্ষমতা থাকে না, সবাই তার জানে না সিস্টেম, লজিস্টিক্যাল সাপোর্ট থাকে না, লিগ্যাল সাপোর্ট থাকে না, বুঝতে পারছেন? এখন সেইটাই বললাম, যখন থাকবে প্রোডাকশন বা ইউসে বিডি, তখন তো কেউ আর লিগালে টাচ করতে পারবে না, কারণ আমাদের এনি কাইন্ড অফ যত লাইসেন্স দরকার এটার জন্য সব লাইসেন্স করা হয়ে গেছে। এখন মার্কেটিং এর ফেজে আছি আমরা, বুঝতে পারছেন? আমার টার্গেট যারা, তারা কখনো ওয়াটার ট্রিটমেন্ট কখনোই করবে না, বললো না, তারা পারলে মুছতে পারে লাভলি বানাবে, কিন্তু ওয়াটার ট্রিটমেন্টে যাবে না, ব্যাপারটা এমন। এই ক্ষেত্রে তারা খুঁজবেও না, আর যা করে এটা আমাদের মধ্যে থাকবে, আমরা ওয়াটার ট্রিটমেন্ট করি না করি বা যা করি এটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার থাকবে। এই আর এনভায়রনমেন্ট কেমিস্ট হলো কি, আমরা এটা কিওয়ার্ড হিসেবে ইউজ করবো, নট দ্য প্রোডাক্ট। এনভায়রনমেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা আর্টিকেলের মধ্যে ব্যবহার করব, এই জন্য রাখতে বলছি। ওয়াটার ট্রিটমেন্ট আমাদের আর্টিকেলে ফিট করবে না, ওয়াটার কেমিস্ট, বুঝতে পারছেন? ভাই একটা জিনিস কনফিউজে ভুগতেছি, সেটা হচ্ছে কন্টেন্ট কিওয়ার্ডটা কি আমরা মেইন কিওয়ার্ড কি ব্যবহার করব? হ্যাঁ, অবশ্যই ব্যবহার করব। মেইন কিওয়ার্ড থেকে কন্টেন্টের ফোকাস কিওয়ার্ডটা যাবে, যে যেটা কালকে সবুজ বানাইলাম হোম পেজে, দেখেন হোম পেজে কোনটা সবুজ বানাইছি, র্যাঙ্ক ম্যাপে একদম গ্রিন করে ফেলছি, ফোকাস কিওয়ার্ড কোনটা লেখছি বলে
স্কোয়াডে সবুজ বানাইছি। আমাদের টার্গেট থাকবে ওই একটা কিওয়ার্ডে ফোকাস, বাকিগুলো থাকবে হ্যাঁ আমরা বাকিগুলো ছাড়বো না, বাকিগুলো ম্যাট্রিক্স বা ম্যাথের মধ্যে এনে একটা সলিউশনে যাবো। ক্লিয়ার? আমাদের কিওয়ার্ড কন্টেন্ট কিওয়ার্ড থাকবে একটা, একটা না তারপরে মাল্টিপল ফোকাস থাকতে কিওয়ার্ড পারে, অনেকগুলো থাকতে পারে। কন্টেন্ট কিওয়ার্ড মাল্টিপল থাকতে পারে, বাট ফোকাস কিওয়ার্ড একটা থাকবে। ফোকাস কিওয়ার্ড শুড বি ওয়ান, একটা বেশি থাকতে পারবে না। মানে এইচ ওয়ান থেকে কয়টা কিওয়ার্ড থাকবে না। আমি তো ফোকাস কিওয়ার্ড তো অনেকগুলো সেট করছি, তাহলে ডিলিট করতে হবে। না 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 ডিলিট করিয়েন না ভাই, তো যা সিলেক্ট করছেন যা ফিল্টার লাগবে আমি এক্সপ্লেন করে দিব কি সমস্যা কি ফিল্টার। ওকে ওকে। আচ্ছা আর কারো কোনো সমস্যা আছে? কাজগুলো এই দুটাই জমা দেওয়ার পর filter যদি হচ্ছে। ভাই ফিল্টার করে দেন তাহলে মানে আমাদের সবার জন্য একটু উপকার হয়, তাহলে বলে ভুলগুলো হ্যাঁ, কাজগুলো একটু জমা দেওয়ার পর ফিল্টার করে আমি ডিসকাস করব কার কি ভুল হয়েছে, প্যারা নিয়েন না। হ্যাঁ এজন্য তো আমি একটু স্লো হয়ে গেছে, নেক্সট টার্মে মুভ করতেছি না, যে আগে কোশ্চেন এন্ড কমপ্লিশন গুলো ক্লিয়ার করি, ডাউটস গুলা, না হলে আপনারা ডাউটস ক্লিয়ার না করলে বুঝবেন না পরে। মুভ করার দরকার নাই ভাই, আপাতত এগুলা নিয়েই কাজ করি। সেই জন্য তো হোমওয়ার্ক বাড়াই দেওয়া হইলো, হোল হোমওয়ার্ক দেওয়া হইলো টোটাল ওয়ার্কের উপরে। আর হোমওয়ার্ক কিন্তু মোটামুটি অনেক হয়ে গেছে, অন পেজে সিও করা, তারপরে হচ্ছে আবার এই ওয়েবটাকে করা, ডেভেলপ করা, তারপর আবার keyword তার জন্যই তো অন পেজে আর একটা টাইম বাকি আছে, ওটা দেখাই দিলে একদম পারফেক্ট হইতো, বাট এটা পরে দেখাই, কালকে ক্লাসে দেখাবো, আজকে আর ডাউট ক্লিয়ার করতে করতে সময় চলে গেছে, আবার বিকালের ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে সময় চলে গেছে। স্যার বলেন সঞ্জিতা। এই আপনাদের বিএম কলেজের পাশে ওই নিতাইয়ের মিষ্টির দোকান আছে, ওইখানে মিষ্টি খাইছিলাম আমি। ওখানকার মিষ্টিটা ওই ব্লগে পড়ছিলাম নাকি খুব বিখ্যাত। আপনার কাছে কেমন লাগে নিতাইয়ের মিষ্টি? রেকর্ড কে অন করা কারো রেকর্ড কি কারো অন না করা না এই প্রশ্নটা করলাম, ভাবছি কি সিরিয়াস একটা কোশ্চেন করবে। না না যেভাবে করলো যে স্যার আমি স্যার। জিজ্ঞেস করতেছি যে কারো স্ক্রিন রেকর্ড অন করা কিনা, তাহলে অ্যান্সার দিব না, স্ক্রিন রেকর্ড অফ থাকলে অ্যান্সার দিব। সেটা হলো মানুষ যে কেন খায় এইটা, আমিও জানি না, এই কনজিউমার বিহেভিয়ার আমার জানা নাই। আর আমাদের মাগনা দিলেও খাই না, একবার মাগনা দিলে একবার খাওয়াইছিল, অর্ধেক খাই বাকিটা ফালাই দিচ্ছি। আমি তো বুঝলাম না স্যার, কেন মানুষ ব্লগে এমনি রিকমেন্ড দেয়, মনে হয় যে পৃথিবীর সেরা মিষ্টি নিতাইয়ের মিষ্টি। আমি বলি আপনার যদি আরে ভাই সবার টেস্ট এক না ভাই। টেস্টের কথা বাদ দেন ভাই, সবাই যারা খাইছে ওই মিষ্টি থেকে রিভিউ দেয়, তারা বাংলাদেশের টপ ক্লাস গ্রেডের মিষ্টি খাই নাই। বনফুল বলেন, প্রিমিয়াম বলেন, বা আদার যে ক্যাটাগরি গুলো আছে, ওই যে পোড়াবাড়ির চমচম, মুক্তাগাছার মিঠাই, এগুলো তো যদি খাইতো তাহলে রিভিউ গুলো দিত না। মন্ডা সরি স্যার বরিশালের কিছু বলেন না, বরিশালের মানে খাওয়ার কিছু প্লেসের নাম বলেন যেখানে। না আমরা না স্যার, ওই আমি বুঝছেন আমার একটা মানে আমার আমি একটু খাওয়া প্রিয় মানুষ, আমি যাচ্ছি এরপর যদি নেক্সট বরিশাল ট্রিপ দেই, কিছু স্পট যাচ্ছি যেখানে গিয়ে ভালো খাইতে যে কোনো কিছু। গৌরনদীতে থামবেন, গৌরনদী। না না গৌরনদীর কোয়াসগুলোর আগের মতো নাই, মিষ্টি খাইতে হলে হক বেটার, বরিশালের মধ্যে যে টাউনের মধ্যে হক আছে মোটামুটি বেটার। দেন হলো ঝালকাঠের দিকে যদি আসেন, ইতু সুইটস আছে বিখ্যাত, এরা মিষ্টি বানাইয়া অনেকবার ফিচার হয়েছে পেপারে, আজ পর্যন্ত 50 থেকে 55টা আর্টিকেলে ফিচার হয়েছে।
এবং ইভেন ইন্টারন্যাশনাল পেপার পর্যন্ত ডেইলি স্টার থেকে শুরু করে আরো বড় বড় জায়গায় ফিচার হয়েছে, তার হোম পেজে ছিল। দ্যাট মিনস তারা অবশ্যই কোয়ালিটি ওয়ার্ক করে এবং যারা আসছে মোটামুটি নিয়ে যায়। কোয়ালিটিটা সিস্টেমটা আলাদা। এখন কোনটা হক কি? হক না, ইটু সুইটস নামে একটা আছে, নগেন্দ্র ঘোষ, সেটা হলো ঝালকাঠিতে। ওয়ান অফ দ্য না না, বরিশালে স্যার, বরিশালে কোনটা আছে? বরিশালে হক বেটার সবার থেকে। বনফুল আছে, বনফুল ট্রাই করতে পারেন। বনফুল আচ্ছা তো সব স্যার, জায়গায় কমন। মিষ্টি বাদে না, বনফুলের মিষ্টি অত ভালো লাগে না আমার। আচ্ছা মিষ্টি বাদে স্যার বরিশালে আর কি কি আছে যেটা খুব ফেমাস খাওয়ার জন্য? মাইর এটা খাইতে স্যার এমনি কইলেন স্যার। সারা ক্লাস পরে আপু এমন ভাবে কোশ্চেন করছে বরিশাল মিষ্টির ব্যাপারটা। বরিশালে সব থেকে মাইর ফেমাস। মারামারি লাগলে এদের প্রথমবারই মাথার উপরে, তারপর চিন্তা করবো অন্য কোনো কে কার কি বাইক নিয়ে বাঁচতে সব পরে চিন্তা করবো, মাইরে নেবে কতক্ষণ, তারপর মাপ চাইবে লাগবে। আচ্ছা সানজিদ আপা, আপনি কি বুঝতে পারছেন অদীপ্ত ভাই যে কথাগুলো ঘুরাইতেছে কারণ কি? বরিশালে কিছু নাই তেমন কিছু ফেমাস কিছু যে আপনারা বলবো, রিকমেন্ড করবো খাওয়ার না কথা। ভাই, এখন একটা কথা কি, বরিশালের ফেমাস বলতে কি বুঝে? বরিশালের ট্রেডিশনাল ফুড। ট্রেডিশনাল ফুড কি, আমরা যে ইজের ভাই, আমরা ট্রেডিশনাল ফুড খাওয়া মানুষ না। বিরিয়ানি খাই, আমার একদম ভাই বিরিয়ানি শিকার আমি। বিরিয়ানি কোথায় কি ভালো আছে এটা বলতে পারি। আর উনি যেটা চাচ্ছে স্ক্রিনশট না হয়, লাস্ট স্ক্রিন সবাই ক্যামেরা অন করে। আমার মিষ্টি খেয়ে গাড়ি উঠে গেছে। রাজশাহী শিবপুরের একটা মিষ্টি পাওয়া যায় ভাই, আমার লাইফে খাওয়া বেস্ট মিষ্টি ছিল এটা। চাপাই কই সোহান ক্যামেরা অন করে। নূর ভাই সানজিদা ক্যামেরা অন করে এক সাইড হাইড হয়ে আছে, বুঝছেন? শুয়ে আছি স্যার। বাবা শুয়ে ক্লাস করতেছে, কি শান্তি। কই ক্লাস করলো? আইলো একটু আগে স্যার, ঘুমাইছিল। সরকারি প্রজেক্ট, বুঝতে পারতেছেন কত ফ্যাসিলিটি দিচ্ছে অনলাইন, আমাদের শুয়ে ক্লাস করতে হয়। ক্যামেরা অফ করেন দিয়ে দিচ্ছি। সোহানা আস্তে আস্তে সব স্ক্রিনশট হয়ে গেছে। ওরে ভাই সোহান ভাই তো জিমনেশিয়াম শুরু করে দিছে। আসসালামু আলাইকুম সানজিদ আপা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা অফ করতে পারেন সাথী, দেখুন আপনার ক্যামেরা এক জায়গায় ফ্রিজ হয়ে আছে। সানজিদা আপওয়ার্ক থেকে ক্লায়েন্ট রাখেন কনফারেন্স করে, বিট করে, এইটা কি আপনার কাজ? বুঝি নাই। আপনি আপওয়ার্কে কি বিট করে ক্লায়েন্ট রাখতেছেন রাত্রে, এটা আপনার কাজ? আমি বিট করি না স্যার, আমি খুব মার্কেটিং খুব কম করি, মানে আমিও তো ভাল লাগে না মার্কেটিং করতে। ওই একটা ক্লায়েন্ট ধরে ওনারই কাজ করি, তেমন কোনো মার্কেটিং করা হয় না। বলেন ভালো, বাট নিজেকে প্রমোট করা সব থেকে বড় একটা গোল। নিজের ভুল মিটাইতেই হবে। আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? হ্যাঁ স্যার আছে স্যার, সেটা হচ্ছে বরিশাল টাউনে বুঝছেন স্যার, ওই রাধুনী হোটেল নামে একটা হোটেল আছে। আমরা তো কয়েকজন গেছিলাম, দুইবার গিয়ে ওখানে খাইছিলাম। ওখানে ওই হোটেলটার খাওয়াটা নর্মাল খাওয়া, কিন্তু খুব ভালো লাগছিল, রান্নাটা খুব অসাধারণ ছিল। রাধুনী হোটেল চিনেন কিনা জানি না, ফকির হাট, ফকির বাজার না ফকিরের গলি কি জানি রাস্তা আছে জায়গাটা। হ্যাঁ ফকির বাড়ি। রাধুনীটা ওয়ান অফ দা বেস্ট, আর সিম্পলের মধ্যে গর্জিয়াস। দেখছেন স্যার? হ্যাঁ আমার রুচি আছে তাইলে।
নিতের দেখলেই মিষ্টিকে যদি ভালো বলতেন তাহলে রুচি আমরা কেমনে বুঝুম রুচি আছে না স্যার আছে? নিতের এখন মিষ্টি আপনি কি ভালো খাইছেন বলি আপনি না নাই, খাওয়াইছেন? নিতের মিষ্টিটা খারাপই বলছি, কিন্তু মানুষ এত হাইপ তুলে বাপরে বাপ। আরে ভাই আমি বললাম কি যে যারা জাজ করতেছে তারা কি বনফুল বা এরকম স্ট্যান্ডার্ড গ্রেডের মিষ্টি খাইছে কখনো? স্যার আপনি মাওয়ার মিষ্টি খাইছেন? বিক্রমপুরে মাওয়ায় গেছিলেন নাকি কখনো? আমি মোটামুটি 64টা জেলার 50 থেকে 55টা জেলা ঘুরছি, তো সেখানে বিখ্যাত খাবার গুলো একবার হলেও খাইছি। আচ্ছা আচ্ছা স্যার আপনার কোনটা সবচেয়ে ভালো লাগছে? আমার সাথে খাইয়ে পেট ভরলেই ভালো লাগে, আর কিছু লাগে না এরপর। এখন শান্তি বাবা কবে আসুন বলেন, সবাইরে দাওয়াত দেন, এত কিছু বললেন খাবারের ব্যাপারে। আপনারা বরিশাল আসতে আসার আগে আমাকে নক দিয়ে, আমি চুপচাপ গায়েব হয়ে যাবো তারপর। কেন স্যার? এমনি আমি ঘর দিয়ে বের হই না ভাই, ঘর কোনা। আচ্ছা আচ্ছা না এখানে যে সবচেয়ে তো ইনকাম ভালো সানজিদ আপার, এখন রাত জেগে কাজ করতেছে, আমাদের তো কারো ইনকাম নেই, তো ট্রিট তো উনি দিব। সানজিদা 5 বছর যাবত আপুয়ার কি কাজ করে, সানজিদ তো আমার থেকেও সিনিয়র, আপুয়ারকে আমার 1 বছর সেটাই তো বলতেছি। $1000 ক্রস করছে। কোনটা? আপুয়ারকে কত ডলার আর্নিং হয়েছে এখন পর্যন্ত? আপওয়ার্কে 10K 15K এর কাছাকাছি। 15K $15,000, বুঝতে পারতেছেন? টপ রেটেড হয়েছেন? হ্যাঁ টপ রেট তো 2016 সালেই হয়েছি। দেখেন টপ রেটেড সেলারের সাথে কথা বলতেছেন আপনারা, ভাবেন। আসসালামু আলাইকুম স্যার শুনেন স্যার, টপ রেট দের এখন খাওন নাই কা, এখন সে টপ রেট প্লাসে যাইতেছে সব, আমাদের এখন খাওন নাই কা টপ রেট গো, এখন টপ রেটে কামড়াই। শোনেন ভাই, আমি আপওয়ার্কে মাত্র $100 ইনকাম করছি, তারপর আমার খাওয়ান কুলেই শেষ করতে পারতেছি না। স্যার আপনি যে কর্পোরেট লেভেলে কাজ করেন, আমি তো ওইদিকে যাব না, আমি সবসময় ফ্রিল্যান্সার হইতে কর্পোরেট চাই। লেভেল না, আমার ক্লায়েন্ট যে আপওয়ার্কের, আমি যা ক্লায়েন্ট থাক সব বাইরে বের করেন, আমি মার্কেট প্লেসে রাখি না, এটা হলো আমার একটা সমস্যা। স্যার এটা কেমনে করব স্যার, আমি তো বুঝতে পারতেছি না। এটা বড় করবেন না, প্রোফাইলটা ব্যাংক খাবেন, এটা আমার একটা সিস্টেম আছে। সেটা তো জানি স্যার, ওই সিস্টেমটা শিখান স্যার। ধৈর্য ধরো। কেন, কি দরকার? না শান্তিদার শিখানো যায়, শান্তিদা 5 বছর কমপ্লিট করছে তো, বাট এটা বললাম যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তবে শান্তিদা তো ল্যাপটপে একটা পাবে তাইলে ওরে, আমরা বলতো যে এখান থেকে ইনকাম করে ভালো $15,000 ইনকাম করছে, হাইয়েস্ট ইনকাম। শান্তিদা তো আমার রেকর্ডও ভাঙে দিল। হ্যাঁ স্যার, আর লাস্ট 1 বছরে 10K। আপনার মাত্র, তোমার 15K লাস্ট বাবা। না, তোমার তো ওটা 5। স্যার আপনার এসি এক্সপার্ট, আমি তো গরিবী হলার ফ্রিল্যান্সার স্যার, আমি গরিবী হলার ফ্রিল্যান্সার। হ্যাঁ শান্তিদা আইসক্রিম মিষ্টিতে ফোন দিলে বলবো যে আমরা তোমার শিখে এত টাকা ইনকাম করতে সাহায্য করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে কমু স্যার। তুমি ক্লাসে না এলেও সমস্যা নাই, অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। কি যে কোন স্যার, ভাই ভালো ডিল করলেন তো। এই যে বললাম না, কর্পোরেট লেভেলে কিভাবে সেটেল হই, ডিল ক্র্যাক করার জন্যই তো ক্র্যাক দ্য ডিল। শুনেন ভাই, যে কাজ আমার বস একটা মানুষকে $1,00,000 চুক্তি দেয়, সেই কাজে যদি আমি মাঝখানে যাই, অ্যাটলিস্ট 30% কস্ট কমাই ফেলাই, শুধু ভুল ধরে খালি দেন প্রজেক্ট এক্সপ্লেন করে না আমাকে।
পিপিটির মধ্যে 100 ভুল বের করে বেলাই, ভুল এমন ভুল বের করে কনফিডেন্স লেভেল যে কোথায় চলে যায়। কালকে আমার এক ক্লায়েন্ট প্রজেক্ট বুঝাইতে আসছে, সে আমাকে বলে 4 সপ্তাহে তাকে 120K এঙ্গেজমেন্ট দিতে হবে ফেসবুক থেকে। আমি বললাম কি ভাই, ইভেলির মান্থলি ট্রাফিক 93K, আপনি 120K ফেসবুক এঙ্গেজমেন্ট চান, আপনি কোন সার্ভিস লাভ্য? ঠিক আছে, কত টাকা খরচ করবেন যে আপনি রাতে এঙ্গেজমেন্ট চাচ্ছেন? তো দেখতেছি অবস্থা খুব খারাপ। ওনার প্রেজেন্টেশন দিয়ে গুন্না 25টা 26টা ভুল বের করছি। ওনার কনফিডেন্স লেভেল এমন ডাউন হয়েছে, উনি বলে ভাই আপনি আপনার মতো প্ল্যান দেন, আমার এই প্ল্যান বাদ, আমি ডিলিট করে দিলাম ভাই। বুঝতে পারছেন? দ্যাটস দ্য পয়েন্ট। ইকোনমিক্সে পড়ছি ভাই, ডিলিং, অপরচুনিটি কস্ট, এগুলো খুব ভালো। লিখছে ভাই, একটা পোস্ট দিল একজন ভাই। কি পোস্ট ভাই? ওই যে 50 লক্ষ টাকা আয় করেছে 1 বছরে অ্যাফিলিয়েটিং মার্কেটিং করে। ভাই আমার একজন এগুলা কি পরিচিত সত্যি ভাই হয় আছে, ভাই? হ্যাঁ পরিচিত ভাই আছে একটা, বলি তার প্রায় 5-6 হাজার কিওয়ার্ড নিয়ে সে ওয়েবসাইট র্যাঙ্কিং এ আছে। এখন হিসাব করেন, এক একটা কিওয়ার্ডে যদি $1 করেও আসে, 5,000 কিওয়ার্ডে কত টাকা আসে? এখন সে তো বলতেছে 1 বছরে 50 লক্ষ টাকা, সে 1 বছর বুঝতে পারতেছেন ট্রেনটা কিরকম শুরু করছে? তখন হয়তো 20-30 ছিল, এখন 98-97 কিওয়ার্ড ডিফিকাল্টি, আর সেইখানে সে র্যাঙ্ক করে আছে 5,000 কিওয়ার্ডে। বুঝছেন ব্যাপারটা? কতটা তাও সে ভাই দেখা খাইতেছে। যায় যে অনেক ফ্রিল্যান্সাররা 5 বছর ধরে আছে, আবার অনেকে 1 বছর ওনাদের থেকে ভালো করে ফেলছে। লাকেরও তো একটা ব্যাপার থাকে না, ভাই পরিশ্রম তো আমি বলি থাকেই। আমি সবাই দেখেন, তো যারা পরিশ্রম করতেছে ভাই, সবাই তো আয় করতে পারতেছে না, এটাও তো সত্যি। সত্যি ভাই, আমি এটা বলি, দেখেন আমরা যারা একসাথে কাজ করতেছি, আমার সাথে যারা ছিল, এখন তার মধ্যে সব থেকে আগাই থাকা আমি রাইট নাও। বাট আমি এমন জায়গায় একটা আটকা পড়ে আছি, এর থেকে ওরা ভালো আছে। ব্যাপারটা বুঝছেন? আমি এতটা যে আগাইছি, বেশি আগাইতে যে পিছনে অনেক কিছু মিস করে গেছি। এখন আমার পক্ষে পিছনে যাই সেগুলো রিকভার করা ইম্পসিবল থিং হয়ে গেছে। তাইলে আমার টোটাল ইনকাম বন্ধ হয়ে যাবে 6-7 মাসে, মার্কেট থেকে সরে যাইতে হবে। বাট ওরা করছে কি, একটু লেটে করছে, বাট ওই ফেজটা কমপ্লিট করে আসছে। এত দ্রুত মুভ করে নাই, বাট আমি খুব ফাস্ট মুভ করছি ক্যারিয়ারে। এত ফাস্ট মনে হয় কেউ করে না আমার চেনা পরিচিতর মধ্যে। ব্যাপারটা এমন হয়ে গেছে। এটা মানে এখন আপনার নেগেটিভ ইমপ্যাক্ট পড়তেছে নাকি এই যে এখন আইসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ ইমপ্যাক্ট পড়তেছে। আপনি কি এখানে ভাই আপনার এটা ভাই লাখে ক্রেডিট দেন আমি যে না আমার লাখও ছিল Sorry? যে এত তাড়াতাড়ি আমি চলে আসছি? মানে সবার ভিতরে আপনি আগে আছেন, এখানে আপনি লাখে ক্রেডিট দেন কিনা? ভাই লাখ, আমি ডেইলি 18 ঘন্টা 16 ঘন্টা কাজ করতাম, এখন আমি কারে ক্রেডিট দিব বলেন? তারা তো করতো না। মানে আপনার সাথে ওরা করতো না এত কাজ? হ্যাঁ, ওরা 5-6 ঘন্টা কাজ করতো, ম্যাক্সিমাম 6 ঘন্টা। স্যার নেগেটিভ ইমপ্যাক্টটা বুঝলাম না স্যার, একটু বুঝায় বলেন। আপনি যদি আগায় থাকেন, এটা নেগেটিভ ইমপ্যাক্ট কিভাবে হইলো এটাই মাথায় ঢুকলো না। আগারও একটা লিমিট থাকে। আপনি যখন একটা স্পোর্টস কার চালাবেন, আপনি অনেক স্পিডে চলে গেলেন, বাট রাস্তায় কে কে আছে দেখতে পাইতেছেন কাউরে?
বাট এটা টাটা ন্যানো চালান, রাস্তা আশেপাশে মানুষের চেহারা ভালো মতো থাকবে। ব্যাপারটা হলো এমন যে আমি বেশি ফাস্ট আগাইতে যাই, বা আমার অপরচুনিটি গুলো এত ফাস্ট আসছে, এত তাড়াতাড়ি স্কিল আপ হয়ে গেছে, আমার বেসিক লেভেলে কিছু জিনিস মিসিং হয়ে গেছে। এমন কিছু জিনিস যেটা আমি এখন, এটা তো সমস্যা হইতেছে, মানে এখন সমস্যা না হইলেও যতটুকু হইতেছে ভবিষ্যৎ আরো 2 বছর পর আরো বেশি সমস্যা হবে। এক নাম্বার 2টা হলো যে আমাদের প্রফেশনে একটা ইস্যুস আছে অনেক, যে যত তাড়াতাড়ি উঠে তত তাড়াতাড়ি পড়ে যায়। এখন আমি খুব তাড়াতাড়ি উঠতেছি, একদম গ্রোথটা খুব এরকম হওয়ার কথা না, হয়ে গেছে। ওকে, এটার কিছু ইম্প্যাক্ট আছে, নেগেটিভ ইম্প্যাক্ট আছে। প্লাস হলো এখন আমরা যদি প্রিভিয়াস গুলা যেখানে মিসিং রেখে গেছি সেগুলো যদি শিখতে চাই, শেখা না মানে মিসিং রেখে গেছে যে শেখা তাই না, কিছু প্র্যাকটিস মিসিং ছিল আমার। যেমন দেখেন, আমি গেস্ট পোস্টে ঝামেলা মনে করছে, গেস্ট পোস্ট করি নাই, মানে শিখছি বাট প্র্যাকটিস করা হয় নাই। এখন আমার গেস্ট পোস্ট এক্সপার্ট হায়ার করা লাগে, প্রজেক্টের এক্সপেন্স বেড়েছে। আমি ব্যাকলিং করতাম, ব্যাকলিংকে আমার প্রোডাক্টিভ মনে হয় না, ব্যাকলিং ছেড়ে দিয়েছে, অন পেজে মুভ করে গেছে, একদম অন পেজ এসিও এক্সপার্ট বলতে গেলে। এক সাইডে অন পেজে আমার উপরে কেউ নাই, মানে আমার উপরে কেউ মনে বাংলাদেশে কেউ নাই না, বলছে আমাদের এই কম্পারিজনে ডিজিটাল মার্কেটার যাদের দেখবেন তাদের মধ্যে অন পেজ এক্সপার্ট সবাই আমাকে নক দিবে অন পেজের কোনো কাজ হইলে, কারণ জানে যে আমি অ্যালগোরিদম গুলো গিল্লে খাই ফেলছি। এখন আমার প্রতিটা সেক্টরে এরকম এক্সপার্ট হওয়া উচিত ছিল, সেটা আমি হই নাই, বিকজ আমি এত ফাস্ট মুভ করছি। আমার অন পেজের হিউজ ক্লায়েন্ট, আমি অফ পেজে কখন মুভ করবো? আর অন পেজ দিয়ে যদি মাসে $300-400 ইনকাম হয়, $500 ইনকাম হয়, তখন আমি কেন অফ পেজে মুভ করবো? আবার গুগলের আপডেটটা অন পেজ বেস চেঞ্জ হইতেছে, গুগলের আপডেট চেঞ্জ হবে অন পেজের উপর ডিপেন্ড করে। এখন সব অন পেজে ফোকাস, অন পেজের কন্টেন্টে। এখন বুঝেন, আমি অলরেডি যেটা পটেনশিয়াল হবে সেটা আগে শিখে ফেলছি, এখন আমার কাজ আছে, বাট আমি চাচ্ছি বাকি ডাটাগুলো রিকভার করতে, ওগুলো এক্সপার্ট হইতে এই লেভেলে। এখন সমস্যাটা বুঝছেন যে আমার কাজগুলো বন্ধ রেখে এগুলো শিখতে হবে, গেল এই একটা ঘটনা। দেন আর হলো কি, এই যে মেগা প্রজেক্ট গুলো দেখেন, কালকে আমাকে যে ফোন দিয়ে প্রজেক্ট এক্সপ্লেন করছে, এর প্রজেক্টটা নিতে পারলে সিরিয়াসলি কপাল খুলে যেত। 5 বছরের কপাল খুলেও সেই লেভেলে কপাল খুলতো, গাড়ি বাড়ি সবই থাকতো, ব্র্যান্ড ভ্যালু তৈরি হইতো, বাংলাদেশ সব চিনতো। কিন্তু এই প্রজেক্ট নেওয়ার মতো সাহস আমি করতে পারতেছি, বিকজ আমার সেইখানে মিস্টেক আছে। তাইলে তো স্যার খুব থ্রুলি শিখতে হবে স্যার, যদি ওইরকম ভাবে এই যে আপনার যে এক্সপেন্স বাড়তেছে টিমের ইতে, এই যে ছোটখাটো কাজগুলা অন্যকে করাইতে হচ্ছে, এটা তো একটা প্যারার মতো। প্যারার থেকে বড় এক্সপেন্স বাড়তেছে, এক্সপেন্সটা খুব বড় ব্যাপার এই ক্ষেত্রে। দেখেন, আমি একটা 50,000 টাকা প্রজেক্ট নিলে আমার পকেটে 20,000 টাকা ঢুকতে কষ্ট হয়ে যায়। এখন আমি কি বলেন স্যার? কাজগুলো সব সেইটাই বলতেছি, আমি 20,000 টাকা ঢুকতে কষ্ট হয়ে যায়, সবাই পেমেন্ট করে তোলে। আমার তো এমপ্লয়ি আছে, রাইটারের চার্জ বাদও। তাহলে দেখেন, যে তিনটা আমি 10,000 করে 3 জনকে হায়ার করি, 3 10 কে 30,000, বা আর একটু বেশি, মাঝে মাঝে কাজ বেশি করলে আরো বেশি দিতে, ওভার টাইম করলে। এখন ওই যারা হায়ার করতেছে এই কাজগুলো ইচ্ছা করলে আমি অনায়াসে করতে পারি, ডাজন্ট ম্যাটার ফর মি। ওই যে আমি গ্যাপটা রাইখে আসছি, এখন আমি যদি এখানে কাজ করতে যাই, আমার এখানে সুযোগ ব্যয় করতে হবে, এখানে অন পেজের ক্লায়েন্ট ছাড়তে হবে। এখন আমার বুঝতে পারতেছেন যে আমার ক্ষেত্রে সুযোগ ব্যয়টা কত, মানে ছাড়ার আর ধরার মাঝে পার্থক্যটা কতখানি হয়ে গেছে। স্যার একটা কথা বলি, সজীব আছে না, মুনতাসির সজীব, হ্যাঁ,
এখন সজীব কালকে আমার সাথে শেয়ার করলো যে ও বলতেছে যে আমি আগে লারাভেল শিখবো কিনা, মানে ও একেবারে আমি ভাবতেছি এটা বলতে পারি না স্যারের সাথে কথা বলে দেখো তুমি আগে লারাভেলটা শিখবা কিনা মানে ও সিএসসি এখন এখন ও মানে ও আগে ক্রিটিক্যাল বিষয়টা নিয়ে শিখতে যাচ্ছে, এখন এইটা বিষয়ে আপনি ওকে কি না অ্যাডভাইস না না, দিবেন? লারাভেল পাবে কই ওয়েবসাইট? আর সিএসসি না হলে লারাভেল এসিও মানে যদি লারাভেল ল্যাঙ্গুয়েজ শিখতে চাও তাহলে কোনো লাভই নাই। এখন শুরু করলে 10 বছর পর যে শিখবে। যদি এখন ল্যাঙ্গুয়েজ শিখতে চাইলে গো ল্যাঙ্গুয়েজ শিখো, 10 বছর পর এটা পোটেনশিয়াল থাকবে। ওকে, বাট ক্যান্সার লারাভেলের পোটেনশিয়াল না, আপনি তো বললেন লারাভেলটা খুব ই কমার্স সাইটের জন্য। যখন গো ল্যাঙ্গুয়েজ একটা ওয়েবসাইট $5,000 ডেভেলপ করে দিতে পারবে তখন লারাভেল মাইর খেয়ে যাবে। এখন গো ল্যাঙ্গুয়েজ $30,000 নিচে ওয়েবসাইট বানাইতেই পারে না, $30-35,000 বেসিক ওয়েবসাইট। এই যে আমি যেটা বানাইলাম না ইউসিপ এর জন্য, এরকম একটা ওয়েবসাইট বানাইতে $30,000 খরচ হবে। কেউ চাবে যেটা আমার 50,000 টাকায় আমি বানাই ফেলছি। স্যার সমস্যাটা গোটা গোটা কি কি নিজে নিজে শিখা যাবে না কোর্স করতে হবে অনলাইনে? কোর্স কে করাবে? গুগলের ল্যাঙ্গুয়েজ কোর্স করার এই মতো কেউ আছে? তাইলে এটা কিভাবে মানে শিখতে সুবিধা হবে, মানে কেউ যদি শিখতে চায়? কারো হাত পা ধরে থাকতে হবে শেখার জন্য, অথবা কার হাত খুঁজতে পা বের ধরবো স্যার? এখন সুন্দর পিচাইয়ের সুন্দর পিসের হাত পা ধরতে বলেনি, বাট ব্যাপারটা হলো আপনাকে শিখতে হইলে লিন্ডার সাবস্ক্রিপশন নিতে হবে। বাট আপনার সময় কই? শিখতে হলে আপনার ডেইলি 10 ঘন্টা করে সময় দিতে হবে, তারও বেশি। তারপর কোডিং ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ম্যাথমেটিক্যাল নলেজ খুব এক্সপার্ট হইতে হবে, এইচটিএমএল কোড মোড এগুলা দক্ষ হইতে হবে এগুলোর উপরে। একেবারে সাফা করে ফেলাইতে হইব এইচটিএমএল। একটা ওয়েবসাইটে $35,000 চার্জ করবেন পুরো হুদি। বুঝতে পারছি স্যার। না ভাই, আমরা যেটা নিয়ে কাজ করতেছি আমরা তো মনে করি যে না মানে এত কিছু তো তাহলে একবারে যায় না। এই এসইও নিয়ে কাজ করলে এটার পটেনশিয়ালিটি তো আরো অনেক কিছু চলে আসবে না এটার সাথে সাথে। হ্যাঁ চলে আসবে, কিন্তু এসইওর গেমটা হলো কর্পোরেট সেক্টরে ভাই। মার্কেট ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা এসইওর জন্য না, অনেস্টলি সে কেন স্যার? না, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কখনো এসইও দিয়ে সম্ভব না মানে আর কি আমি ভাই? যেটা বুঝতে পারলাম ভাই, আপনি মানে আমাদের এখানে সবাই ওই ফ্রিল্যান্সিংটার দিকে ঝুঁকাইতে কম চান আর কি, কর্পোরেট দিকে চান। মানে আপনার কথাবার্তায় এতদিনে যতটুকু বুঝলাম যে ফ্রিল্যান্সিংটা মনে শোনা। কিন্তু আমি আবার এটাও বুঝি ভাই, যদি আমরা কর্পোরেটের জন্য রেডি হইতে পারি তাহলে ফ্রিল্যান্সিং অটোমেটিক করতে পারবো। তখন ক্লায়েন্ট আপনার ভাই বললেন আপনার ফ্রিল্যান্সিং প্রোফাইল আপনি পেমেন্ট নিলেন মার্কেট প্লেস থেকে, সমস্যা তো নেই, আপনি ক্লায়েন্ট পাবেন। বাট আপনার যদি স্কিল থাকে ভাই আপনি যে কোনো জায়গায় সাইন করতে পারবেন। কিন্তু আমি কেন বলি ফ্রিল্যান্সিং ইজ নট দ্য ফিউচার, ফ্রিল্যান্সিং কোনো কেরিয়ার না ভাই, এটা সবাই মিস্টেক করে। ওকে, আমি কাজ করার 6 মাসের মাথায় বুঝে গেছি যে ফ্রিল্যান্সিং ইজ নট এ কেরিয়ার করতে হলে কর্পোরেট লেভেলে ঢুকতেই হবে। লাকিলি ভাই আমি ছিলাম এসইও সেক্টরে, জানতাম যে হ্যাঁ এসইও সেক্টরটা কর্পোরেট ক্ষেত্রে খুব স্যুট করে, একদম পারফেক্ট ফিট। বাট রাইট নাও আমি অনার্স কমপ্লিট করা প্রায়, হয়তো এক্সাম করলে পরীক্ষা হয়ে যাবে, আমার এমবিএ করার জন্য 2 বছর সময় আছে। এখন এই 2 বছর আমি সর্বোচ্চ এই ক্যারিয়ার নিয়ে থাকতে পারবো। এর মধ্যে যদি আমি কোনো কোম্পানির সিএমও হইতে না পারি, আমার সাইডে অন্য চাকরিতে মুভ করতেই হবে, কারণ মধ্যবিত্ত ফ্যামিলি ভাই, আমার ফ্যামিলির সাপোর্ট দিতে হবে। ফ্যামিলির মাসে 20-30 হাজার টাকা পাঠাইতে হইতেও পারে। তখন ডিসিশন রাইট টাইমে রাইট ডিসিশন নিতে হয়। এখন সঞ্জিতা ফ্রিল্যান্সিং করতেছে, সঞ্জিতার ক্ষেত্রে ব্যাপার না, সঞ্জিতা মেয়ে ডাজন্ট মেক এনি সেন্স, সে যা করবে সেটাই বোনাস। এটা ছেলের কিন্তু একটা সংসারের হাল ধরতে হয়, প্লাস সংসারের হাল না তার বউরও হাল ধরতে হবে। তবে একটা ফ্যামিলি করা যায় না ফ্রিল্যান্সিং করে।
হ্যাঁ সরি, মানে ফ্রিল্যান্সিং করে একটা ফ্যামিলি বেয়ার করা যায় না? সানজিদা পারবে, আপনি পারবেন না। কারণ সানজিদা হলো ডিজাইনার, ওদের প্রচুর কাজ ফ্রিল্যান্সিং সেক্টরে। বাট আমাদের এসইউ সেক্টরটা হলো মান্থলি পেমেন্ট বেস, প্রজেক্ট বেস না। বেশিরভাগ কাজ মান্থলি হবে, বুঝতে পারছেন সোহান? হ্যাঁ ভাই। কর্পোরেট সেক্টরে যখন যাবেন, কর্পোরেট সেক্টরে ডিজাইনারের কোনো দাম নাই। দাম আছে কাদের জানেন? এই যে মিজান কাজী মিজান ভাইয়ের মতো লোক আছে না, যারা পোর্ট্রেট টোর্ট্রেট করে, এদের হিউজ দাম। বাট এই যে নর্মাল যে ডিজাইনার, ব্যানার ট্যানার ডিজাইন, কথা সত্যি স্যার, কথা সত্যি। কর্পোরেট সেক্টরে ডিজিটাল মার্কেটারের যে কি পরিমাণ ডিমান্ড, এই দেখেন কালকে আমার সাথে যে কথা বলছে, সে হলো বাঙালিন কোম্পানির কোন এক সময় 1% ইকুইটি শেয়ার ছিল তার। বিশাল ব্যাপার স্যার, বুঝতে পারতেছেন? তার আমি পার্সোনালি না ছিলাম, তার অনেক নাম শুনছি। সেই ইকেবের 65তম ফাউন্ডার মেম্বার, মানে ইকেবের যখন শুরু হয়েছে তখন তার ফাউন্ডার মেম্বার। এখন সেই প্রজেক্ট আমি নিতে পারতেছি না। সে, আমি ডিজাইনার হলে আমার সাথে মিটিং করতে আসতো, আমাকে, আমি যে আমি তাদের ঝাড়ে দিয়েছি উল্টা বলার, সে শুনতো এই কথাগুলা বলে। একটা সময় তো মনে আপনারই তো মনে হয়েছে ভাই যে আপনি কর্পোরেটে মুভ করার পরে আপনারই তো মনে হয়েছে যে না ফ্রিল্যান্সিং এর থেকে ওইটা অপরচুনিটি বেশি। আপনার ফ্রিল্যান্সিং তো আপনি ইন্টারেস্ট হারায় ফেলছেন, বললেন না 6 মাস পরে। হ্যাঁ, ইন্টারেস্ট হারাই ফেলেন। আমি বুঝতে পারছি পোটেনশিয়ালি ফ্রিল্যান্সিং এ নাই। হয়তো আমি টাইনে মাইনে $3000 মাসে ইনকাম করতে পারি ফ্রিল্যান্সিং থেকে, সারাদিন খাইটা ভাইটা। বাট আমার কোনো ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি হবে না। অ্যাকাউন্ট শেষ, আমি শেষ। আপনার ফাইবার অ্যাকাউন্ট সকালে উঠে দেখবেন ব্যান, আপনি শেষ, কেরিয়ার শেষ আপনার। তখন আপনি এক মাসে $3000 ইনকাম করে পরের মাসে শূন্য ইনকাম, বুঝতে পারতেছেন? এখন কি আমার কোনো প্রোফাইল ব্যান হলে কিছু আসে যায়? আমার কিছু আসে যায়, হয়তো সামান্য কিছু। আমার মোস্ট অফ ওয়ার্ক তো ই সেক্টর, কর্পোরেট সেক্টর, আপনাদের ক্লাস নিতেছি, সবগুলো থেকে তো ক্যাশ ফ্লো আসতেছে, তাই না? ব্যাপারটা এমন। এখন আমি এটা রিয়েলাইজ করতে পারছি যে ফ্রি ডিজিটাল মার্কেটিং এর পোটেনশিয়াল সেক্টর হলো কর্পোরেট। এবং আপনি দেখলাম যে আমাদের সবার ওইদিকে মুভ করাইতে চাইতেছেন আর বলতেছেন। হ্যাঁ, কর্পোরেটে, কারণ কর্পোরেটে মুভ করলে ভাই একটা জিনিস দেখেন, আপনি যখন রচনা লিখতে পারবেন ইংলিশে, তখন এবিসিডি লিখতে আপনার বাঁচবে। ওইটাই, ওই সময় ফ্রিল্যান্সিং আরামসে করা যাবে যদি কেউ করতে চায় আর কি। কারণ দেখলাম যে মেয়েরা আছে, মেয়েরা বেশি ভাই ফ্রিল্যান্সিং এ মুভ করতে চায়, তারা তো আর কর্পোরেটে যাইতে চায় না। সেরকম আমাদের এখানে যারা মেয়েরা আছে অনেকে দেখা যায় যে ফ্রিল্যান্সিং করতে চায়। এখন আমি সেইটাই বলতেছি শোন, এই যে আমার বস সবুজ ভাই, সে আমাকে বলছে কি, আদি তুমি 6 মাসের জন্য যশোর শিফট হয়ে যাও, তোমার আমি পার মান্থলি 20,000 করে দিচ্ছি। আমি বলি ভাই স্যালারি আপনি দেন না দেন ডাজেন্ট ইস্যু, যশোর শিফটটা আমার জন্য টাফ। 6 মাসের জন্য কি হবে, হাউ ডু আই? এখন একটা জিনিস চিন্তা করেন, আমার যদি আমার পুরো দায়িত্ব নিতে না থাকতো, রেসপন্সিবিলিটি মাথায় না থাকতো, ফ্যামিলি যদি মধ্যবিত্ত নয়, হাই ফ্যামিলি হইতো, হাই সোসাইটি অথবা লো সোসাইটি, তাহলে আমি রিস্কটা নিতেই পারতাম। লো সোসাইটি হলে এদের হারানোর মতো কিছু নাই, আর হাই সোসাইটি হলে এদের পাওয়ার মতো কিছু নাই। মিডিয়ামে না সবই থাকে, হারানোরও ভয় থাকে, পাওয়ার ইচ্ছাও থাকে। কি দার্শনিক বাণী শোনালেন স্যার। এখন এইরকম পজিশনে, এটা দারিদ্র দুষ্ট চক্রের মতো, এই পজিশন থেকে বের হওয়া সো টাফ, বেরোতে পারবেন না। এটাই বলি যে কর্পোরেট, যে সানজিদা ফ্রিল্যান্সিং হিসেবে ক্যারিয়ার করতে পারে, সানজিদা মেয়ে, তার জন্য মেয়েদের প্রতি আপনার পরামর্শ কি ভাই? যারা মেয়েরা ফ্রিল্যান্সিং করুন, গ্রেট আইডিয়া, সে রিস্ক নিতে পারে। দেখেন সানজিদা একটা বিজনেস করে বহুত টাকা রিস্ক, মনে করেন সে 1 লাখ টাকা তার আছে হাতে, 1 লাখ টাকা দিয়ে সে বিজনেস করলো, সে এই রিস্কটা নিতে পারবে, কারণ তার টাকায় সংসার চালাইতে হবে না। কিন্তু আপনার কাছে 1 লাখ টাকা থাকলে আপনি লাগাবেন কাজে,
দেখবেন পরের দিনে আপনার ছেলেপান অসুস্থ হয়ে পড়লো, সিরিয়াস অবস্থা, ক্রিটিক্যাল ইস্যুস, আপনার চিকিৎসার ফান্ড নাই, তখন আপনি কার কাছে হাত পাতবেন? বাট আপনার বউর টাকাটা কিন্তু সংসারের কোনো হিসাবের মধ্যেই ক্যালকুলেট হয় না, মোস্ট প্রবাবলি 90% ক্ষেত্রে। 10% আলাদা, 10% সমান সমান ইকুইটিতে ভাগ করে নেয়, টাকা ডিস্ট্রিবিউট করে নেয়। বাট এটা আমি বললাম যে একটা ছেলের পক্ষে ফ্রিল্যান্সিং কোটা একটা সুইসাইডের মতো, কোনো লাভ নাই। এই যে আমাদের ফ্রেন্ড যারা আছে, একদম ফ্রেন্ড আছে যে গ্রাফিক্স ডিজাইনে পর অনার্স মাস্টার্স করছে ডিআইইউ থেকে, তারা ফ্রিল্যান্সিং করলে ইচ্ছে করলে মাসে $3-4,000 $5,000 তাদের কোনো ঘটনাই না। স্যার তাহলে কি আমরা ফ্রিল্যান্সের লাইনে নিয়োগ হওয়ার চেষ্টা করব, মানে এটাই আপনার প্রেফারেন্স? না না না, আমি সেইটা বলতেছি না, আমি বলতেছি আমি যা বলি আপাতত ফলো করেন। এখন কি করবেন না করবেন সেটা ভাবার দরকার নাই। কেরিয়ার যেহেতু আমি সেট করতেছি, গাইডলাইন যেহেতু আমি দিচ্ছি, ওইটা আমি সময় মতো আপনাদের মুভ করাই নিব, পোটেনশিয়াল সেক্টরে মুভ করাবো, সেটা প্যারা নিয়ে না, সেটা বলছি। বুঝতে পারছেন ভাই অনেক ছেলেরাও তো ফ্রিল্যান্সিং করতেছে 4-5 বছর ধরে, ফ্যামিলিও ভাই, মেইনটেইন করতেছে। করতেছে কয়দিন? না, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছেন ভাই এখানে, যে আমার দেখা মানে একজন এটা হচ্ছে সব অ্যাকাউন্টের ভাই। হ্যাঁ, অ্যাকাউন্ট ব্যান হলে সব শেষ। Plus হলো অ্যাকাউন্ট ব্যান কয়দিন হলে আমাদের করবে? কেউ চিনবো না। এখন উনি কয়দিন? কি করছে ভাই, উনি তো ওই যে ক্লায়েন্ট বাইরে নিয়ে আসছে, বুঝছেন? এই একই কারণে তো আমি ক্লায়েন্ট বাইরে নিয়ে আসি, হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট বাইরে নিয়ে আসছে। খাইতে পারে বেশি কয়েকদিন। এসি এক্সপার্টদের আমি বললাম যে ডিজিটাল মার্কেটারের ফ্রিল্যান্সিং সেক্টরটা কোনো কাজ নাই যদি আপনার কোনো কোম্পানি পার্মানেন্ট হায়ার না করে। যেমন আমাকে ইউকের এক ক্লায়েন্ট, মানে আমার আপওয়ার্কের এক ক্লায়েন্ট, উনি আমাকে চাচ্ছিল তার একটা ওয়েবসাইটের ডিজিটাল মার্কেটিং পার্টনার হিসেবে চাচ্ছিল যে পুরো প্রজেক্টের যত ডিজিটাল মার্কেটিং থাকবে আমি 50% নিব, উনি 50% নিব। ওকে, সে লন্ডন বেজে একটা ফার্ম খুলবে, বাট আমি কেউ না বলে দিচ্ছি মুখের উপরে যে না। কেন বলছি জানেন? কারণ কতদিন ভাই, হাউ মেনি ডেজ? আমি যদি পারতাম লন্ডনে শিফট হয়ে যাইতে, যে হ্যাঁ সে আমাকে সবকিছু দিয়ে নিয়ে যাচ্ছে, দেন আই ক্যান সে ইয়েস, বাট লিমিট আছে ভাই। চিন্তা করেন, আচ্ছা ভাই, কর্পোরেট বলতে কি আপনি বুঝাচ্ছেন 9টা to 5টা এরকম কিছু, যে অফিস করবেন বা এমন কিছু? না রে ভাই, 9টা 5টা অফিস না, সেটা বোঝাই না। আমি বলতেছি কর্পোরেট বলতে ব্রিটিশ আমেরিকান টোবাকো, তারপর হলো বড় বড় কোম্পানি, প্রথম আলো, এরকম কত কোম্পানি আছে ভাই যারা ডিজিটাল মার্কেটে নেয়। না না, Agency সোহান ভাই বুঝাইতে চাইছে ভাই, হচ্ছে মানে এটা তো একটা ফিক্স টাইম আছে। যেমন ফ্রিল্যান্সিং এ যেমন কাজটাকে একটু সময় নিয়ে করা যাবে, কিন্তু কর্পোরেটে মানে কাজ করতে হবে, একটা টাইম থাকে না, ফিক্স টাইম থাকে না, ওটার কথা বলছি। হ্যাঁ করবেন, লাইফটাইলে আপনার সময়। এখন আমি সারাদিন নষ্ট করতেছি, তখন আমার 8 ঘন্টা নষ্ট হবে, এটা বেটার না? আর ফ্রিল্যান্সিং সেক্টরে কর্পোরেট 9টা 5টা অফিস না সোহান, 12টা 6টা অফিস হয়। 12টা 6টা। মোস্ট প্রবলেম আমি যেগুলো কাজ করছি সব 12টা 6টা ছিল, 90% ক্ষেত্রেই। একটা ছিল 11টা 5টা। কিন্তু আপনার কথা শুনে এতটুকু বুঝতে পারলাম ভাই, যারা আর কি আপনার গেমটা বুঝে যায়, হ্যাঁ, তারা ফ্রিল্যান্সিং থেকে চেষ্টা করে বিজনেসের দিকে মুভ করতে বা কোনো ফার্ম টার্ম এগুলোর দিকে মুভ করতে। গেমটা বুঝাটাই হলো মেন। গেমটা 12টা PM না PM ভাই? সকাল দিন 12টা, মানে দুপুর 12টা, সন্ধ্যা 6টা। আচ্ছা আচ্ছা। এখন শুনেন আমি বলি, আপনি দেখেন ভাই, আমার এই 25 বছর, আমি 24 বছর পর্যন্ত আমি খাটলাম, আমার চোখে প্রবলেম হলো, আমি করতে পারবো কাজ? গেল বাস। আমি এই করোনার মধ্যে 14 দিন জ্বর ছিল আমার, মানে 7 দিন জ্বর, 7 দিন অসুস্থ, উঠতেই পারি না, একদম শরীর পুরো ভাঙা, কাজ করতে পারি না। 14 দিনে আমার প্রায় 200 থেকে 250 টাকা লস হয়েছে, এবং ডাইরেক্ট ক্যান্সেলেশন অর্ডার। প্লাস হলো সামনের
মাসের নতুন ক্লায়েন্ট এবার বড় একটা ইমপ্যাক্ট করছে। ফাইবারের সবগুলা গিগ র্যাঙ্ক ড্রপ করে গেছে। 1 মাসে ফাইবারে কোনো নতুন ক্লায়েন্টের নক পাই নাই। এখন দেখেন, আমি অসুস্থ হইতেই পারি, আমার ফেস্টিভ থাকতে পারে, আমার বাচ্চা কাচ্চা হইতে পারে, আমার বাচ্চার সমস্যা থাকতে পারে। ফ্রিল্যান্সিং কেরিয়ার এটা কখনো দেখবে না, এটা দেখবে শুধুমাত্র কর্পোরেট সেক্টরে। 2 ইয়ার ফেস্টিভ বোনাস, 20 ক্যাজুয়াল লিভ, হলিডেজ, এগুলো আর কোথাও পাবেন আপনি? আর বিজনেস করলে ফ্রিল্যান্সিং ইজ ভাই, নট এ কত কিছু পার্মানেন্ট চিন্তা ক্যারিয়ার। করে ফেলছেন আপনি, হ্যাঁ? বের করে ফেলছেন এগুলা, এই সমস্যা। ভাই এই যে বললাম নাই, না যে এগুলো তো সবার জীবনেই আছে। হ্যাঁ, আমি বললাম কি যে আমি সবকিছুতে নেগেটিভ আগে দেখি, তারপর পজিটিভ চিন্তা করি। স্যার আমার একজন পরিচিত সে এই কারণেই কর্পোরেট রুলটা ছাড়ছে, সে ফ্রিল্যান্সিং এ গেছে। হ্যাঁ, আচ্ছা, এরকম আছে, উল্টা আছে তো, অনেকে কর্পোরেট ছেড়ে ফ্রিল্যান্সিং এ চলে আসছে, পুরো ভাই প্রফেশনাল কি ঠিক আছে, দিনরাত ফ্রিল্যান্সিং করে। হ্যাঁ আমি বলি ঠিক আছে, বাট কতদিন? তা ঠিক। আপনার কর্পোরেট বা কোম্পানিতে আপনি 40 বছর পর্যন্ত কাজ করেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, পুরো লায়াবিলিটি উঠায় কোম্পানি, জানেন আপনি? সেটা কোনো ক্লায়েন্ট উঠাবে আপনার? দেখেন, প্লাস হলো ব্রিটিশ আমেরিকান টোবাকোর মতো একটা কোম্পানিতে আপনি তো কখনো চাকরি করেন, দেখবেন যে গ্রামীণ ফোন, রবি, এইসব কোম্পানি প্রত্যেকটা বসে থাকবে আপনাকে নেওয়ার জন্য। ভাই আপনি আপনার কোম্পানির সিএমও হিসেবে জয়েন করেন, অফার আর অফার। এই কোম্পানিতে কি আছে? ব্রিটিশ আমেরিকান টোবাকো, এটা এটা আপনি চিনেন না? এটা তো মনে হয় আগে আকিস ছিল ভাই, এটা কিনে নিছে পরে আকিস থেকে। না না ব্রিটিশ না, টোবাকো। ব্রিটিশ আমেরিকান টোবাকো পৃথিবীর সব থেকে তামাক কোম্পানিতে, মানে পুরো তামাক কোম্পানি মার্কেট দখল করে ব্রিটিশ আমেরিকান টোবাকো। তাহলে কয়েকদিন আগে আকিস জানি বিক্রি করলো কার কাছে জানি, এরকম ভাই আকিস তো বাল সালে সামনে। ও জাপান, জাপান জাপান টোবাকো, জাপানের কাছে। জেটিআই জাপান টোবাকো ইন্ডাস্ট্রি। ব্রিটিশ আমেরিকান টোবাকো ওয়ার্ল্ডের পুরো তামাক মার্কেটের 72% না 82% দখল করে আছে। ও মাই গড। আর ব্রিটিশ আমেরিকান টোবাকো এটা চাকরি মানে বুঝেন, আমি 4 ফেজে পরীক্ষা দিয়ে বাদ পড়লাম, 4th ফেজে। 3টাতে টিকে গেছিলেন? হ্যাঁ। কিসের চাকরি স্যার? চাকরিটা কোন পদে ছিল? ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট এন্ড ডিজিটাল মার্কেটার। স্ট্র্যাটেজি মেকিং, মেইনলি হলো স্ট্র্যাটেজি ফিক্স করা। প্ল্যানিং লেভেলে ছিলাম, মানে এক্সিকিউশন লেভেলে না। ক্রিয়েটিভ, আপনার যে ক্রিয়েটিভ টিম ওই রকম টাইপের। এটা কি আপনার ড্রিম জব টাইপের কিছু ভাই, যে না মানে 55,000 স্কেল, আমি বলি 55,000 স্কেল, অফিসিয়াল কার, অফিসিয়াল ফ্ল্যাট, ড্রিম জব হবে না? প্লাস ব্র্যান্ড ভ্যালু, জয়েন করার সাথে সাথে ম্যাকবুক আর আইফোন। সাথে সাথে ম্যাকবুক, আইফোন। আমি ভাই অনেস্ট 5 বছরে বিয়ে করতেছি না, বিয়ে করলে আমার ক্যারিয়ার এখানেই শেষ। ভাই এর থেকে ভালো হতে হইতে পারে ভাই। কোন মানুষের জীবনে দেখবেন যে কারো জীবন নিয়ে হয় কি জানি যেভাবে বলে যে নারীর কারণে, বলেন একটা কথা আছে না ভাই? আমি লাস্ট 1 বছরে সাফার করতেছি। কারো ক্যারিয়ার দেখবেন যে বিয়ের আগে ডাউন বিয়ে থাকে, করতে চায়। বিয়ে করার পরে ভাই ক্যারিয়ার অনেক উপরে হয়ে গেছে। আবার কারো মনে করেন আগে ভালো ছিল পরে খারাপ হয়েছে। আমার এই জন্য 2.5 লাখ টাকা লস গেছে। প্রেম করার কারণে স্যার? হ্যাঁ। কি কোন? আই 3টা ক্লায়েন্ট মিস গেছে, বিসিএস ক্যাডার হইছে বুঝছেন এইবার। ভাই ওই গল্প দিয়েন না ভাই, যদি ভাই ওই গল্প দিয়েন না ভাই। যদি বাই চান্স স্বামী বিসিএস ক্যাডার হইতে না পারতো তাহলে ডিভোর্সে তো সময় লাগতো না। এটা কথা ঠিক বলছেন ভাই, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকলে ওই দেখবেন যে ক্যারিয়ারে মনোযোগ দেওয়া যায় না। ওই পিছের থেকে পা টাইনা ধরে নামায় ফেলবো।
আমি বরিশাল থেকে ঝালকাঠি মুভ করে আসছি কেন, এর জন্যই তো, যাতে আমি আর কেউ সময় দিতে না হয়, ওই ফোন পর্যন্তই, রাগ হইলে ফোন বন্ধ করে দিলে আর কোনো যোগাযোগের উপায় নেই। আই হ্যাভ টু ফোকাস অন মাই কেরিয়ার। দেখেন ভাই, দিনে আপনার কতক্ষণ সময় দিতে হইতো দেখেন, এই সময়গুলোতে কিন্তু আপনি অন্য কিছু চিন্তা করতে পারতেন না, না ভাই? আমার ডেইলি 6-7 ঘন্টা নষ্ট হইতো এই সময় দিতে যাইয়া, এখন আমি ডেইলি হয়তো 5 মিনিট সময় দিই না। কি দরকার? দূরে থাকি ভালো, ফোন কল ভিডিও কল রাখলাম না এমন গার্লফ্রেন্ড, দরকার আছে? স্যার সিদের গার্লফ্রেন্ড থাকতে নাই স্যার, আপনি সিও সিএম হইতে চান না, আপনারা গার্লফ্রেন্ড রাখলে উল্টা আপনাদের টাইম লস হবে স্যার। ভাই সিএমও সিটিও এরা যদি জীবনে লয়াল হয় কোনো মেয়ের উপরে, তাহলে এরা জীবনে কোনদিন উন্নতি করতে পারবে না। কথা ঠিক। এদের থাকতে হবে ভাই যেখানে যেখানে ছলনাময় ভাই, না না ভাই, এখানে হইতে হবে কি, শোনেন, যেখানে যা পাইবে সেখানে যা পাইবে সেটা, মানে যেখানে এরা সেখানেই কাইতে থাকতে হবে। বাট আমি এটা হাজার চেষ্টা করলে হইতে পারবো না ভাই। আমি একটা জিনিস দেখছি, ক্যারিয়ার ওরিয়েন্টেড যারা থাকে ওরা ভাই এই জিনিসগুলো মানে ইয়া করে না, গার্লফ্রেন্ড এগুলো টাইমই নেই এদের সাথে, এদের সামনে ওইখানে সময় দেওয়ার সময় নেই ভাই। আর সময় দিতে না পারলে তো গার্লফ্রেন্ড এমনি থাকবে না। শুধু গার্লফ্রেন্ড না, বয়ফ্রেন্ডও বললেন। বাংলাদেশে তো খালি ছেলে নাই, মেয়েও আছে। আমার জেন্ডার অ্যাট্রাকশনটা তো অন্যদিকে। মানে আমি ওই ভাইস ভার্সা অর্থে বলতেছি, মানে ছেলেদের ক্ষেত্রে আপনি যেমন গার্লফ্রেন্ড উচ্চারণ করতেছেন, সেরকম বাংলাদেশে তো মেয়েরাও আছে, মেয়েরাও তো অনেকে আছে বয়ফ্রেন্ড নাই ভাই। না, মেয়েরা তো আমাদের সামাজিক মর্যাদা দেখে দেখেন, মেয়েরা কিন্তু এতটা ক্যারিয়ার না। শান্তিদা, আপনি যদি কোনো ফাঁক বয়রে চুজ করেন, এক সেকেন্ড, আপনি যদি কোনো ফাঁক বয়রে চুজ করেন রিলেশন করার জন্য, তাহলে তো পাঁচ খাবেনি। and you have to choose the right person. না সেরকম কারোর সাথে মিটে না স্যার, যেভাবে বললেন। বাট আমি দেখছি আপনারা যেমন 2.5 লাখ টাকা গেছে, আমি উল্টে দেখি ভাই আমার চোখের সামনে আমি অনেক দেখি। এলাকার একটা কথা বলি, রাইট না, ওই 5 মাস যাবত ঝালকাঠিতে একটা এলাকার কথা বলি। একটা এলাকার ছেলে একটা মেয়ে খুব পছন্দ করে, ছেলেটা খুব ভালো, ডিসেন্ট টাইপের, ভদ্র, ফ্যামিলি ভালো, লয়াল, ডিসেন্ট, স্টুডেন্ট ভালো, হয়তো মেবি একটা পাবলিক চান্স পাওয়ার মতো ক্যাপাবল সে, এবং লাইফে কিছু করতে পারবে, বোঝা যায়, একটা মানুষকে দেখলে বোঝা যায় সে যদি এটা ধরে রাখতে পারে, করতে পারে। সেই ইমেজ চয়েস করছে এলাকার সব থেকে বড় যে গাঁজাখোর তারে। মেয়েরা ভাই এটা বেশি করে, ভদ্র ছেলেদের ভাই বানায় দেয়। না 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 ভাই, জিনিসটা কি, মেয়েরা গাঁজাখোর যত এরা প্রেম কইরা শেষ পর্যন্ত ভদ্র ছেলেই কিন্তু বিয়ে করে। ভদ্র প্লাস হচ্ছে একটু মানে বয়স্ক ভাই, এটা বলেন সাথে। হ্যাঁ, তখন তারা লয়ালিটি খুঁজে। সেটা নিয়ে শুনেন ভাই, সেটা নিয়ে কালকে রাত্রে দেখি। আর সবচেয়ে বড় কথা কি ভাই, আমি যতটুকু বুঝি এই বয়সে যে মানে জীবনের প্রথম প্রেম বা প্রথম ভালো লাগে কোনোদিন সিরিয়াস হইতে নাই ভাই, ওটা সবচেয়ে বড় ভুল। আচ্ছা স্যার, আমি কথা বলি, এই মেয়েরা কেন স্যার এই যে আপনার গাঁজাখোর, কবি হেল্পলেস, অসহায় এই ধরনের ছেলে পছন্দ করে, এইটার কারণটা কি আমি বুঝি না। এইটার কারণ হলো কি জানেন ভাই? দেন না না না, আমার কাছেও আছে, যারা ভদ্র ছেলে আমতামতা করে, তারা যে সামনে কিছু বলতে পারে না। মেইন সমস্যাটা ওইখান থেকে ক্রিয়েট হয়। ভাই ভদ্র ছেলে, লয়াল ছেলে তো চাপাও ছাড়তে পারে না, মিথ্যাও বলতে পারে খুব কম ভাই। তারা আবার সময় দিতে পারে না, যত সময় চায়। সময়ের কথা বাদ দেন, সময় সবকিছু বাদ, একটা জায়গায় একটা ক্যাসাল হইলে ভদ্র ছেলে সে সিচুয়েশন হ্যান্ডেল করতে জানে না। আর এরা তো ছোটবেলা থেকে ক্যাসাল করতে করতে পুলিশে ধরলে পুলিশের কলার টেনে কেমনে বাড়িতে, এটাও জানে। ডিফারেন্সটা এইখানে। বাট এন্ড অফ দ্য ডে আপনি এরকম কোনো লোক নিয়ে থাকতে পারবেন না যে পুলিশের কলার ধরে বেরোয়, আপনার ভদ্র ছেলের সাথেই থাকতে হবে। যতই বড় যে রংবাজ হোক, বুঝতে পারছেন?
স্যার আমার মনে হয় মেয়েদের একটা মেন্টালিটি আছে, সেটা হচ্ছে তারা কিছু সেভ করতে চায়, কাউকে রক্ষা করতে চায়, এই কারণে এই হ্যাঁ ধরনের হ্যাঁ পোলাপাইন টার্গেট করে। হ্যাঁ, রক্ষা করছে, তাদের রক্ষা নিয়ে শেষ পর্যন্ত টানাটানি লেগে যায়। মতো সঞ্জিত আপুর ডায়লগ আমার এই এক্সপ্রেশনটা মনে ওই যে ওই যে কি কি জানি বলে, এটা ট্রলে দেখছিলাম যে তুই গাঁজা খোরটার সাথে প্রেম করলি কেন, তা আমার ভালোবাসা ওকে ঠিক করে দিবে। বুঝছেন? তো যে গাঁজা খায় তাই আপনি যতই ভালোবাসা দেন কোনো লাভ নেই, সে গাঁজা খাবেই। ওকে আমি গেলাম, তাইলে দেখা হবে কালকে ক্লাসে। ইনশাআল্লাহ। মিজান ভাই হোমওয়ার্ক ডান করে নাকি, হোমওয়ার্ক অনেক বাকি আপনার। ইনশাআল্লাহ। স্যার আপনি আচ্ছা, কইলেন না কিন্তু, আপনি কিন্তু কইলেন না আপনার বার্থডে কত তারিখে, বলেন না কোন মাসে জন্ম আপনার, আমি বলেন বলছি না। তো আমার 26শে মার্চে জন্ম, আর কি জানতে চান আপনি? 26শে মার্চ? আপনার জন্ম কুষ্টি চাইছিল। না কুষ্টি লাগবে না, কুষ্টি লাগবে না, এই সোহান ভাই সতর্ক করে দিছে কুষ্টি লাগবে না তো, কবিরাজটা সেদিন ভাই এগুলো আমার উপর কাজ করবে না, যাই ভালো স্যার মতো আপনি জানি। মেষ রাশি? হ্যাঁ আমিও মেষ। ও ওয়াও, কি সুন্দর। আপনার বার্থডে কবে? ভাই আপনার বার্থডে ডিসকাস করেন, আমি সকালে তো ব্রাশ পর্যন্ত করি না, ব্রাশ করে কিছু খাইতে হবে। সানজিদা? গেলাম, ভালো থাকেন। মেষ মেষ আল্লাহ মেষ। এই 17 এই আপনার 17 এপ্রিল। এপ্রিল? হুম। আমি জানি কিছু পিসেস অফ